কেমন আছো বন্ধুরা? এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর সকল পর্ব। তো আমাদের এক্সপ্লেনেশন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। পর্বটির শুরুতে আমরা দেখতে পারি সিজন 2 তে যা যা হয়েছিল তার ছোট্ট ছোট্ট অংশ, অর্থাৎ সিরিজটার মূল চরিত্র আরিসু কিভাবে এই গেমের মেন কুইনকে হারায় এবং আবারও তার নিজের দুনিয়ায় ফিরে যায় সেই গল্পটা দেখানো হয় এবং আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে সিজন 2 কত অসাম ছিল। এরপর গল্প একটা জাম্প নিয়ে কিছুটা এগিয়ে যায় এবং আমাদের দেখানো হয় আরিসু একটা ইন্টারভিউ দিচ্ছে, যেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল সেই মিটিওর পড়ার দিনের ঘটনাটার কথা। কিন্তু আরিসুর তখন কোনো কিছুই মনে পড়ছিল না যে তার সাথে মিটিওর পড়ার পর কি কি হয়েছিল। তখনই একটা রহস্যময় চরিত্র এসে তাকে জিজ্ঞেস করে যে তার কি গেম খেলার কথা কোনো কিছু মনে আছে কিনা, যেই গেম জীবন বাজি রেখে খেলতে হয়। কিন্তু আরিসু উত্তরে বলে যে তার এই ধরনের কোনো কিছুই মনে নেই। সেই মুহূর্তে আমরা চরিত্রটা সম্পর্কে তেমন কিছু জানতে পারি না, শুধু জানতে পারি যে তার কারণে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। তারপর আমরা দেখতে পারি যেখানে মিটিওর পড়েছিল সেই মিটিওর পড়ার পর তার অবস্থা কেমন ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আরিসু সেই রহস্যময় চরিত্রটার সাথে কথা বলছে এবং সেই রহস্যময় চরিত্রটা বলে যে আরিসু, তোমার যদি কোনো কিছু মনে পড়ে তাহলে আমার কাছে বলতে পারো। তখনই সেখানে আরিসুর ওয়াইফ উসাগি এসে পড়ে এবং তখনই আমরা জানতে পারি সেই রহস্যময় চরিত্রটার নাম হচ্ছে মাতসুয়ামা। মাতসুয়ামা উসাগির থেকে কোনো একদিন কথা বলার জন্য সময় চায়। তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি উসাগি তার স্বপ্ন নিয়ে অনেকটা চিন্তিত। সে প্রতিদিন তার স্বপ্নে দেখে তার বাবা আত্মহত্যা করছে এবং তাকে না বাঁচানোর দুঃখ তার মনে এখনো ঘর করে আছে। এরপর মাতসুয়ামাকে আমরা দেখতে পারি স্বপ্ন নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করতে। সে তার রিসার্চের মাধ্যমে বের করেছে যে হ্যাঁ, কোনো এক কারণে মানুষরা মৃত্যু এবং জীবনের মধ্যের একটা দুনিয়ায় যেতে পারে, যেই দুনিয়ায় গেম খেলা হয়, এবং তার মনের প্রবল ইচ্ছা যে সে সেই দুনিয়ায় যাবে। এই কারণে সে বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করা শুরু করে যাতে সে কোনো না কোনোভাবে সেই মৃত্যুর পরের দুনিয়ায় যেতে পারে। এবং একদিন তাকে একটা অদ্ভুত অর্গানাইজেশনে ডাকাও হয়। একদম একটা খালি বিল্ডিং এসে চলে যায় এবং সেই বিল্ডিং এ গিয়ে দেখে তার আগেই কিছু লোক এসেছে সেখানে। তখনই একটা অদ্ভুত লোক আসে এবং বলে সবাইকে চেয়ারে বসে যেতে। সবাই চেয়ারে বসে যায় কিন্তু ইয়াসুয়ামা বসতে পারে না, কারণ তার পা ভাঙ্গা এবং সে ফিজিক্যালি ডিজেবল। কিন্তু সেই অদ্ভুত মানুষটা জোর করে বলে যে সে চেয়ারে বসতেই হবে, চেয়ারে না বসলে খেলা শুরু হবে না। সে অদ্ভুত মানুষটা তাদেরকে খেলার নিয়ম বলতে শুরু করে, যেখানে খেলার নিয়মটা হচ্ছে কিছুটা এমন যে সবার হাতেই কিছু কার্ড আছে এবং সবগুলো কার্ডের মধ্যে একটা কার্ড আছে জোকার। তো সব কার্ডগুলো ধীরে ধীরে যখন কমে যাবে এবং যার হাতে সবশেষে জোকার বেঁচে থাকবে সেই এই গেমের উইনার হবে। তো তখনই খেলা শুরু হয়ে যায় এবং সবাই নিজের কার্ড মিলিয়ে মিলিয়ে একটা একটা করে টেবিলে রাখতে শুরু করে এবং যার কাছে সবার আগে সব কার্ড শেষ হয়ে যাবে সে সবার আগে হেরে যাবে এবং যার কাছ থেকে জোকার কার্ডটা নিয়ে নেওয়া হবে সেও হেরে যাবে। তো গেমটা শুরু হওয়ার পর আমরা দেখতে পারি একজনের কাছ থেকে জোকার কার্ডটি নিয়ে নেওয়া হয় এবং সেই মুহূর্তেই তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। এই মৃত্যু দেখে একটা মেয়ে ভয় পেয়ে উঠে যায় এবং তাকেও সাথে সাথে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। তখনই সে চেয়ারে বসে থাকা বাকিরা বুঝে যায় যে এই গেমটা সিরিয়াস গেম এবং এখান থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে গেম জেতা। তখন ভয়ে ভয়ে সবাই গেম খেলা শুরু করে এবং ধীরে ধীরে একজন একজন করে হারতে শুরু করে এবং একজন একজন করে মৃত্যুবরণ করে ইলেকট্রিক শক খেয়ে। এই গেমের সবার শেষে আমরা দেখতে পারি যে দুইজন চরিত্র বেঁচে আছে, তাদের মধ্যে একজন হচ্ছে মাতসুয়ামা। বিপরীত প্লেয়ারটা যদি জোকার কার্ডটা না নেয় তাহলে শুধুমাত্র বাঁচতে পারবে মাতসুয়ামা। কিন্তু আমরা দেখতে পারি সেই লোকটা মাতসুয়ামার জোকার কার্ডটাই নিতে যাচ্ছিল, কিন্তু মাতসুয়ামা তার সামনে সেই কার্ডটাকে আরো বেশি এগিয়ে দেয়। সেই লোকটা মনে করে যেহেতু আমাকে এই কার্ডটা এগিয়ে দিয়েছে তার মানে আমি এই কার্ডটা নিব না, আমি নিচের কার্ডটা নিব। তখন সে গিয়ে নিচের কার্ডটা নেয় এবং দেখে যে সে জোকার কার্ডটি নিতে পারেনি এবং তখনই সে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এরপর মাতসুয়ামা অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তখনই তার সামনে এসে যায় বর্ডারল্যান্ড থেকে একটা অদ্ভুত লোক এবং সেই অদ্ভুত লোকটা মাতসুয়ামাকে স্বাগতম জানায় বর্ডারল্যান্ডের গেমে। এবং আরিসুর অফিসে বর্ডারল্যান্ডের বন্ধু অ্যান এসে যায়। এই অ্যানের বর্ডারল্যান্ডে যা যা হয়েছিল, যেই গেম খেলা হয়েছিল সবকিছু একেবারে মনে আছে এবং অ্যান আরিসুকে বলে আমি তোমাকে এর আগে থেকে চিনি। কিন্তু আরিসু তেমন কোনো কিছু বিশ্বাস করে না, কারণ তার কোনো কিছুই মনে নেই। অন্যদিকে আমরা উসাগিকে দেখতে পারি তার হালকা হালকা কিছু মনে পড়া শুরু করছে, কারণ সে সেই জায়গায় গিয়েছিল যেই জায়গায় গিয়ে সে বর্ডারল্যান্ডে গেম খেলেছিল। তখনই উসাগির সামনে মাতসুয়ামা এসে হাজির হয় এবং সে উসাগিকে বলে সে আবারও তাকে সেই দুনিয়ায় নিয়ে যেতে পারবে যেই দুনিয়ায় সে যেতে চায়। অপরদিকে অ্যান আরিসুকে বলে যে সে বর্ডারল্যান্ডে যাওয়ার পথ পেয়ে গিয়েছে। একটা বিশেষ ধরনের ওষুধ আছে যে ওষুধ নেওয়ার মাধ্যমে সেই দুনিয়ায় যাওয়া সম্ভব। কিন্তু আরিসু তেমন কোনো কিছু বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আরিসু যখন তার বাসায় যায় তখন উসাগি তাকে কল দেয় এবং তার থেকে ক্ষমা চায়। আরিসু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার উত্তর না দিয়েই ফোন কেটে দেয়।
তার কিছু সময় পর আরিসু যখন দেখে যে উসাগি এখনো বাসায় আসেনি, তখন সে পুলিশের কাছে যায় এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। আরিসুর মাতসুয়ামার উপরে সন্দেহ হয় এবং সে তার বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে আরিসু জানতে পারে যে মাতসুয়ামা মৃত্যুর পরের দুনিয়া নিয়ে রিসার্চ করছিল এবং উসাগির একটা ভিডিও টেপ সেখানে আরিসু দেখতে পারে এবং সেই ভিডিও দেখার পর বুঝতে পারে যে উসাগি সেই মৃত্যুর পরের দুনিয়া অর্থাৎ বর্ডারল্যান্ডে চলে গিয়েছে। তখনই একটা অন্ধকার রাস্তায় বর্ডারল্যান্ড থেকে সেই রহস্যময় চরিত্রটা এসে হাজির হয় আরিসুর সামনে এবং তাকে ইনভাইট করে যে আবারও সেই গেম খেলার জন্য, কারণ সে সেই গেমটাকে অনেক ভালোভাবে খেলেছিল এবং বলে যে আরিসু তোমার সবকিছু মনে পড়ে যাবে এবং সেই দুনিয়ায় তুমি আবারও ফিরে যাবে। এবং সেই সবকিছু বলার পর আরিসুকে সে একটা জোকারের কার্ড দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তাকে পুলিশ কল করে এবং বলে যে তার ওয়াইফকে পাওয়া গেছে কিন্তু সে এখন তার জ্ঞানে নেই, এক কথায় সে বর্তমানে কোমার ভেতরে আছে। তখন আরিসু জানতে পারে যে মাতসুয়ামা এবং উসাগি একটা ড্রাগ নেওয়ার মাধ্যমে কোমাতে চলে গিয়েছে। এর সাথে আরিসু আরো জানতে পারে যে উসাগি প্রেগনেন্ট ছিল এবং তাদের একটা বাচ্চা হতে যাচ্ছে। এই সব কিছু জানার পর আরিসু ঠিক করে নেয় যে সে যে কোনো ভাবে হোক উসাগিকে সেই দুনিয়া থেকে বাঁচাবেই। এই কারণে সে অ্যানের কাছে চলে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। অ্যান বলে যে এই ড্রাগ নেওয়াতে রিস্ক আছে, বাট তুমি যদি চাও আমি তোমাকে এটা দিতে পারি, কারণ সেই দুনিয়ায় যেতে হলে তোমার নিঃশ্বাস অর্থাৎ হার্টবিট একেবারে বন্ধ হয়ে যেতে হবে। হার্টবিট বন্ধ থেকে শুরু করে মৃত্যুর পথ পর্যন্ত মাত্র 2 মিনিটের মতো সময় হাতে থাকবে। আরিসু বলে যে মাত্র 2 মিনিটে কিভাবে বাঁচাবো? তখন অ্যান বুঝিয়ে বলে যে এইখানকার 2 মিনিট সেই বর্ডারল্যান্ডে অনেক সময়, এই দুনিয়ার সময় এবং সেই দুনিয়ার সময় অনেকটা আলাদা। এবং অ্যান আরিসুকে জিজ্ঞেস করে তুমি কি প্রস্তুত? তখন আরিসু উত্তরে বলে যে আমার মৃত্যুর ভয় নেই, যদি উসাগিকে বাঁচানোর 1% চান্সও থাকে তাহলে আমি চেষ্টা করব। তখন অ্যান আরিসুকে সেই ড্রাগটা দিয়ে দেয় এবং সেই মুহূর্তে আরিসু সেই দুনিয়ায় চলে যায় এবং আরিসু দেখতে পারে এই দুনিয়ায় একেবারে কেউই নেই। কিছু কিছু জায়গায় শুধু বোর্ড আছে যেখানে লেখা আছে গেম কোথায় অনুষ্ঠিত হবে। আরিসু সেই বোর্ডগুলো দেখে দেখে সেই গেমের স্থানে যাওয়া শুরু করে এবং একটা ক্যাসেল টাইপ জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে দেখতে পারে তার মতো আরো কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং আরিসু এন্ট্রি নেওয়ার সাথে সাথেই সেই ক্যাসেলের দরজা বন্ধ হয়ে যায় এবং গেম শুরু হয়ে যায়। তো এখন শুরু করা যাক এপিসোড 2 এর এক্সপ্লেনেশন। আমরা সর্বশেষ দেখেছিলাম আরিসু তার ওয়াইফকে বাঁচানোর জন্য বর্ডারল্যান্ডে এন্ট্রি নেয়। সে তার ফ্রেন্ড অ্যানের কাছ থেকে একটা ড্রাগ নেয় যার মাধ্যমে সে জীবন এবং মৃত্যুর একেবারে মাঝখানে পৌঁছে যায়, অর্থাৎ তার হার্টবিট পৃথিবীতে বন্ধ হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পারি আরিসু গেম খেলার জন্য একটা ক্যাসেলে এন্ট্রি নেয় এবং সে ঢোকা মাত্রই সেই ক্যাসেলটা বন্ধ হয়ে যায়। আরিসু এখানে দেখতে পারে যে তার সামনে অনেকগুলো লোক আছে এবং তাদের দ্বারা একটা গেম খেলানো হবে, কিন্তু আরিসুর এই গেম খেলা সম্পর্কে যেহেতু কোনো কিছু মনে নেই তাই সে কোনো কিছু বুঝতে পারে না। আরিসু বাকিদেরকে জিজ্ঞেসও করে যে কোন গেম খেলানো হতে পারে তাদের, আর বাকিরাও কথা বলতে শুরু করে যে পৃথিবীর বাকি মানুষরা কোথায়, আমরা হঠাৎ এখানে কিভাবে আসলাম। সেখানে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে যে মনে করে সে বেশি মাদক নিয়ে ফেলেছে, এর জন্য সে এই সব কিছু দেখছে। এই সব কিছুর মধ্যেই অ্যানাউন্সমেন্ট আসে, গেমের নাম হচ্ছে ভাগ্য। এই গেমের নিয়ম হচ্ছে 10 জন 10টা কাগজ ওঠাবে এবং সেই কাগজে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা কাগজ ওঠানোর পর সেখানের প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্য মাত্র 1 মিনিটের মতো হাতে সময় থাকবে। তো এই অ্যানাউন্সমেন্টের পর কিছুজন ভয় পায়, কিছুজন মনে করে এটা মজা করা হচ্ছে। তো তাদের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তি সে গিয়ে সবার আগে কাগজ ওঠায় এবং তার ভাগ্যের কাগজে লেখা ছিল তার ভাগ্য অনেক ভালো, আর যেহেতু তার ভাগ্য ভালো সেহেতু তার কোনো প্রশ্নের অ্যান্সার দিতে হবে না। তো তারপর আরো একটা মেয়ে গিয়ে তার ভাগ্যের কাগজ ওঠায় এবং তার ভাগ্যের কাগজে লেখা আসে যে তার ভাগ্য ভালো, কিন্তু তার ভাগ্যের কাগজে একটা প্রশ্নও লেখা আছে। প্রশ্নটা হচ্ছে একটা গণিতের কোয়েশ্চেন যেখানে তাকে সঠিক অ্যান্সার দিতে হবে। সেখানে বাকি মানুষরা বলে এই প্রশ্নের সমাধান হচ্ছে 15, কিন্তু একজন বলে উঠে যে 18। তো সেই মেয়েটা কনফিউজ হয়ে যায় যে সে কোন অ্যান্সারটা দিবে। যেহেতু তাকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে সে তাড়াহুড়া করে 18 বলে দেয়। তখন অ্যানাউন্সমেন্ট আসে যে সঠিক উত্তর হচ্ছে 15 এবং তারপরে একটা আশ্চর্যকর অ্যানাউন্সমেন্ট আসে, কারো উত্তর যদি ভুল হয় সে ভুল উত্তর থেকে সঠিক উত্তরের দূরত্ব যতটুকু থাকবে অর্থাৎ মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যক অগ্নিতীর তাদের দিকে মারা হবে। যেহেতু এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 15 এবং তার অ্যান্সার ছিল 18, সেহেতু তাদের দিকে 3টা আগ্নেয় তীর মারা হবে। এই অ্যানাউন্সমেন্ট বলার সাথে সাথেই সেই তীরটা এসে একেবারে সেই মেয়ের গায়ে লাগে এবং মুহূর্তের মধ্যে সেই মেয়েটি গলায় তীর খেয়ে মারা যায়। এইসব দেখে বাকি মানুষরাও ভয় পেয়ে যায় এবং বুঝে যায় এই গেম কোনো মজা করছে না, এটা একটা সিরিয়াস গেম যেখানে বেঁচে থাকতে হলে তাদের ভালো করে খেলতে হবে। একজন তো ভয়ে গেট খুলে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সাথে সাথেই তার মাথায় একটা লেজার এসে তাকে মেরে ফেলে। তো এখন ভয়ে ভয়ে সবাই কাগজ ওঠানো শুরু করে এবং কাগজের অ্যান্সারগুলো ভুল হলে সেই সংখ্যক আগ্নেয় তীর তাদের দিকে মারা হয়।
এবং যে যেভাবে পারে দৌড়িয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। তাদের মধ্যে অনেক মানুষই মারা যায় সেই তীরের কারণে এবং তারা যেখানে গেম খেলছিল সেই জায়গাটা অলমোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। যেহেতু সেই তীরের মধ্যে আগুন ছিল, সেই আগুনটা প্রায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। আরিসু তার ভাগ্যের কাগজ ওঠায়, যেখানে লেখা থাকে তার ভাগ্য প্রচুর খারাপ এবং তার প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা কতটুকু। তো তাদের মধ্যে একজন বলে যদি এখানে ভুল অ্যান্সার দেওয়া হয় আমাদের উপরে কোটি কোটি তীরও নিক্ষেপ হতে পারে। তো আরিসু অ্যান্সার দেয় 7.9 আরব মানুষ, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 8 আরব মানুষ পৃথিবীতে আছে বর্তমানে। তো অ্যানাউন্সমেন্ট আসে তাদের উপর 1 আরব তীর নিক্ষেপ করা হবে। তাদের মধ্যে মাদকাসক্ত লোকটা বলে 1 আরব তীর কোনোভাবেই সম্ভব না তাদের উপর নিক্ষেপ করা। কিন্তু তখনই তারা আকাশে দেখতে পারে আকাশ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে অগ্নিয় তীরে। তখন বাকিরা বুঝতে পারে না যে তারা এখান থেকে কিভাবে বাঁচতে পারবে। আরিসু তখন চিন্তা করা শুরু করে যে কিভাবে এখান থেকে বাঁচা যায়। তখনই তার মনে পড়ে সবার চিঠিতে একটা করে ভাগ্য লেখা ছিল, কোন কোন দিক তাদের ভাগ্যের জন্য খারাপ। তো আরিসু সবার চিঠি পড়ে বুঝতে পারে যে এমন একটা দিক আছে যেদিকে তীর আসবে না। তো নিজেদেরকে রক্ষা করার জন্য সবাই সেই দিকে ছুটতে শুরু করে। তো সেই দিকে গিয়ে সবাই দেখতে পারে সেখানে কোনো বাঁচার রাস্তা নেই। সেখানে একজন দেখে যে এখানে একটা কুয়ো আছে এবং আরিসু বুঝতে পারে যেহেতু এখানে কুয়ো আছে তার মানে এখানে আন্ডারগ্রাউন্ডও রয়েছে। তখনই আরিসু সেই জায়গাটা খুঁজে পায় এবং সবাইকে নিয়ে সেই গুহাতে চলে যায়। যখন তারা গুহার ভিতরে থাকে তখন সেই মন্দিরের ওপর প্রায় 1 আরব তীর নিক্ষেপ হয় এবং ওপরের জায়গা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেহেতু আরিসু এবং বাকিরা গুহার ভিতরে ছিল তাদের কোনো কিছুই হয় না এবং সম্পূর্ণ গেম কমপ্লিট করার মাধ্যমে তারা গেমের দ্বিতীয় ধাপে চলে যায়। এরপর তারা সামনে গিয়ে দেখতে পারে তাদের সামনে একটা বড় জোকারের পোস্টার এবং তখনই আরিসু নিজের সেই জোকার কার্ডটা চেক করে যে কার্ডটা সে অদ্ভুত মানুষটা দিয়েছিল তাকে, এবং তাকে সেই কার্ডটা দেওয়ার সময় বলেছিল যে সে বর্ডারল্যান্ডে ফিরে যাবে এবং সে সেই গেমটা খেলবে। এবং সেখানে সবার পকেটেই দেখা যায় যে সেই জোকারের কার্ডটা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি এরা সবাই কোনো না কোনো সময়ে বর্ডারল্যান্ডের গেম খেলেছিল, কিন্তু কারোই কোনো স্মৃতি মনে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই মাদকাসক্ত ব্যক্তির ফ্ল্যাশব্যাক, যেখানে দেখানো হয় যে সে মাদক কেনার সময় তাকে সেই জোকার কার্ডটা দেওয়া হয়। এরপরে সবাই একসাথে মিলে খাবার খায় এবং সেই খাবার খাওয়ার সময় সবাই বলে যে তারা সেই জোকার কার্ডটা কিভাবে পেয়েছে এবং এর সাথে সবাই নিজেদের জীবনের কথা বলতে শুরু করে। এখানে কেউ ছিল যাকে তার বন্ধুরা বিরক্ত করতো, এর জন্য সে সুসাইড অ্যাটেম্প করেছিল। আবার এমনও মহিলা ছিল যাদেরকে তাদের স্বামী অত্যাচার করত। তো তাদের মধ্যে একজন বলে যে সেই ব্যক্তিটাই কি জোকার যে তাদেরকে জোকার কার্ড দিয়েছে। তখন আরিসু বলে যে এর আগে যখন আমরা খেলেছি একটা তাসের কার্ডে যতগুলো কার্ড থাকে সেই সব কার্ডের গেম আমরা খেলেছি, কিন্তু কোনো সময় এই জোকার কার্ডটাকে আমরা দেখি নাই, কিন্তু এবার হয়তো আমাদের এই জোকারের গেমটাকে কমপ্লিট করতে হবে। এবং এর সাথে আরিসু আরেকটা কথা বলে যে আমাদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এর আগে আমরা সবাই এখানে এসে এই গেমটা খেলেছি এবং বাকিদেরও সেই আগের স্মৃতিগুলো কিছুটা মনে পড়তে শুরু করে। আরিসুকে একটা ছেলে জিজ্ঞেস করে যে তুমি কি এর আগে এই গেম খেলে এখান থেকে বাহির হতে পেরেছো কিনা। তখন আরিসু উত্তরে বলে হ্যাঁ, এই গেম আমরা এর আগে খেলেছিও এবং জিতেছিও। কথাটা বলার পরই আরিসু নিজের আন্টির দিকে তাকায় এবং উসাগির কথা মনে করতে শুরু করে। পরের দিন দ্বিতীয় গেম খেলার জন্য সবাই যখন রওনা দেয় তখন সেই মাদকাসক্ত ব্যক্তিটা বলে এটা হতেই পারে না যে আরিসু তার ওয়াইফের জন্য এখানে এসেছে। তখন সেখানে থাকা মহিলা মাদকাসক্ত ব্যক্তিকে বলে যে তুমি ভালোবাসা সম্পর্কে কোনো কিছু জানোই না। তখন আরো দুইটা ছেলে বলে যে আরিসুর তার ওয়াইফকে খুঁজে পাওয়ার চান্স খুবই কম, এবং হাঁটতে হাঁটতে তারা চলে আসে গেম যেখানে অনুষ্ঠিত হবে সেখানে। একটা বড় বিল্ডিং এর ভেতর তারা এন্ট্রি নেয় এবং সেখানে গিয়ে দেখতে পারে তাদের আগে আরেকটা টিম এসে হাজির হয়েছে। আরিসু এবং তার সাথে বাকি মানুষরা এন্ট্রি নেওয়ার পরেই সেই গেম শুরু হয়ে যায়। গেমের নাম হচ্ছে জম্বির শিকার। এই গেমটা খেলার নিয়ম হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় 7টা করে কার্ড পাবে এবং কেউ যদি তাদের অপোনেন্টকে পেয়ে যায় সেই গেমগুলো খেলার জন্য সেই টেবিলে বসে খেলতে হবে। সবাই টেবিলে সেই কার্ডগুলো রাখবে, যার কার্ডের নাম্বার বেশি থাকবে সেই জিতে যাবে। যে এই কার্ড গেম জিতে যাবে সে অপোনেন্ট প্লেয়ারের থেকে কার্ড পেয়ে যাবে। তো বাকিরা বলতে শুরু করে এই খেলা তো খুব সহজ, তাহলে জম্বির অংশ কোথায়। এরপর অ্যানাউন্সমেন্টে আরো বলা হয় যে খেলার নিয়মে আরো 3টা এক্সট্রা কার্ড থাকবে। সেই কার্ডগুলোর মধ্যে একটা কার্ড হচ্ছে জম্বির কার্ড। প্রত্যেক গ্রুপে একজন খেলোয়াড়ের কাছে এই জম্বি কার্ড থাকবে। এই জম্বির কার্ড অপোনেন্টের বিরুদ্ধে খেলা হলে সেই মুহূর্তেই সে অপোনেন্ট হেরে যাবে, এবং যেই খেলোয়াড়টা হেরে গিয়েছে সেই খেলোয়াড়টাও জম্বি কার্ড পেয়ে যাবে হাতে। অর্থাৎ একটা জম্বি কার্ড আরেকজনকেও সংক্রামিত করতে পারে এবং তার অপোনেন্ট খেলোয়াড়কে জম্বি বানিয়ে দিতে পারে। এই জম্বির সংক্রমণ আটকানোর জন্য একটা কার্ড দেওয়া হয়েছে, যে কার্ডটা হচ্ছে শটগান কার্ড। এই বন্দুকের কার্ড যদি জম্বির বিরুদ্ধে ইউজ করা হয় সেই মুহূর্তেই সেই জম্বির প্লেয়ারটা মারা যাবে। প্রত্যেকটা খেলোয়াড় বাকি কার্ডগুলোর সাথে একটা করে শটগান কার্ড পাবে।
এই বন্দুকের কার্ডটা শুধুমাত্র জম্বি ইনফেক্টেড মানুষদের বিপরীতে ইউজ করা সম্ভব। এরপর তৃতীয় কার্ডটা হচ্ছে ভ্যাকসিন কার্ড, যার মাধ্যমে একটা জম্বি ইনফেক্টেড মানুষদের আবার মানুষ বানিয়ে ফেলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ভ্যাকসিন কার্ডটা খুব কম মানুষের কাছেই থাকবে। এবারের গেমে 20টা রাউন্ড খেলা হবে এবং এই 20টা রাউন্ডের মধ্যে যার কার্ড শেষ হয়ে যাবে তাকে মেরে ফেলা হবে। গেমের শেষে জম্বি অথবা মানুষ যাদের সংখ্যা বেশি থাকবে তারা এই গেমটা জিতে যাবে, যাদের সংখ্যা কম থাকবে তাদেরকে মেরে ফেলা হবে। এই সম্পূর্ণ গেমটা শুরু হবে 4টা গ্রুপ দিয়ে এবং 4টা গ্রুপে মাত্র 4টা জম্বি আছে। তো গেম শুরু হওয়ার পরই সবাই নিজেদের কার্ড উঠিয়ে নেয় এবং সবাই ডিসাইড করা শুরু করে যে তারা এই গেমটা কিভাবে খেলবে। তো সবাই একের পর এক নিজেদের প্রতিদ্বন্দ্বীকে বাছাই করে খেলা শুরু করে। তখন আরিসুর মুখ থেকে আমরা শুনতে পারি এই গেমে কার্ডের সংখ্যার নাম্বার তেমন ম্যাটার করে না, ম্যাটার করে শুধু 20টা রাউন্ড নিজের কার্ডকে সার্ভাইভ করে রাখা। তাদের মধ্যে একজন প্ল্যান দেয় যে বাকি গ্রুপের সাথে তাদের খেলা অ্যাভয়েড করা উচিত, যাতে তারা কার্ডগুলোকে নিজেদের মধ্যেই ঘোরাতে পারে। আরিসু বলে যে এই 20টা রাউন্ড যদি আমরা সেই জম্বি কার্ডগুলোকে বেশি সংক্রামিত করার থেকে বাঁচাতে পারি তাহলে আমরা এই গেমটাকে খুব সহজেই জিতে যাব। তখন আরিসুকে একজন বলে যে তাদের গ্রুপের মধ্যে হয়তোবা একজন জম্বি আছে। তখন আরিসু উত্তরে বলে যে হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সে নিজেকে লুকিয়ে রাখবে, কারণ সে যদি এটা না করে তাহলে বাকি মানুষরা জেনে যাবে যে সে জম্বি এবং তাকে শটগান কার্ড দিয়ে মেরে ফেলবে। এই গেমের মধ্যে আরিসু উসাগির মতো দেখতে পাওয়া একটা মেয়েকে দেখে ইমোশনাল হয়ে যায়। তখন আরিসু গেম খেলার সময় তার অপোনেন্টকে জিজ্ঞেস করে যে তুমি কি উসাগি নামে কোনো প্লেয়ারকে চিনো কিনা। তখন সেই ব্যক্তিটা বলে না আমি এরকম কেউকে চিনি না, কিন্তু তোমাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, তুমি শেষ পর্যন্ত যদি উসাগিকে পেয়েও যাও হয়তোবা তোমাকে তার বিরুদ্ধেই খেলতে হতে পারে, কারণ এই গেমটার প্যাটার্ন কিন্তু আগের মতো না। এখন এই জোকারের যেই গেমগুলো চলছে সেগুলো কিন্তু একটা টুর্নামেন্ট প্যাটার্নে, অর্থাৎ একে অপরকে হারিয়ে হারিয়েই উপরে উঠতে হবে। এইটা শুনে আরিসু কিছুটা চিন্তায় পড়ে যায় এবং তাদের গ্রুপে ওই কথাটা জানিয়ে দেয়। আরিসু সবাইকে বলে যে ধীরে ধীরে প্লেয়ার কমতে থাকবে এবং হতে পারে একসময় আমরা এক অপরের বিপরীতে খেলবো। এরপর আরিসু একটা গেমের ভেতরে একটা মহিলাকে অনেক চিন্তিত দেখতে পারে। তখন আরিসু সেই মহিলাটাকে বলে যে এখানে জম্বি দ্বারা ইনফেক্ট করানো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ জম্বিদের শটগান দিয়ে মেরে ফেলা সম্ভব কিন্তু মানুষদের মেরে ফেলা সম্ভব না। তাই আরিসু সেই মেয়েটাকে অফার দেয় যে তুমি আর কাউকে সংক্রামিত করো না, যখনই আমরা ভ্যাকসিন কার্ড সহ মানুষকে পাবো তখন তোমাকে সেটা দিয়ে কিওর করে ফেলবো। মেয়েটা আরিসুর সেই অফারে রাজি হয় এবং জম্বিদের আরিসুকে ইনফেক্ট করে না। তখনই তাগড়া মানুষটা এসে সাজেশন দেয় যে এই জম্বিদেরকে মেরে ফেলা উচিত শটগান দিয়ে। তখন আরিসু বলে যে না, শটগান দিয়ে না, অন্য কোনোভাবে এই জম্বির সংক্রমণ আটকাতে হবে। তখন এই রে নামক একটা মেয়ে বাকিদের সামনে আসে। মেয়েটা বাকিদেরকে বলে আমরা একটা প্ল্যান অনুযায়ী যেতে পারি, এখানে আমরা একটা গ্রুপ বানাবো যেখানে আমরা প্রমিস করব যে মানুষরা জম্বিদের মারবে না এবং জম্বিরা মানুষদের ইনফেক্ট করবে না, আর যখনই আমরা ভ্যাকসিন সহ কার্ড মানুষদের পেয়ে যাব তখন তাদেরকে মানুষ বানিয়ে দেব। এক কথায় রে সবাইকে বলে যে এক অপরের সাহায্য করতে হবে। এই প্ল্যানটা শোনার পর রের উপর অনেকেই বিশ্বাস করে না, কিন্তু তাদের কিছু করার থাকে না, কারণ তাদের সামনে শুধু একটা প্ল্যানই আছে যেটা কিছুটা হলেও কাজ করতে পারে। তো আরিসু বাকি গ্রুপদের সামনেও এই প্ল্যানটা রাখা শুরু করে এবং ধীরে ধীরে তাদের গ্রুপকে বড় করতে শুরু করে। তো ধীরে ধীরে তারা জম্বি কার্ড সহ প্লেয়ার এবং ভ্যাকসিন কার্ড সহ প্লেয়ারদের আলাদা করতে শুরু করে। যাদের কাছে কার্ড বেশি থাকে তারা যাদের কাছে কার্ড কম থাকে তাদের কাছে হেরে যায় এবং প্রতিটা রাউন্ডে কার্ডের ভারসাম্য কিছুটা সমান রাখার চেষ্টা করে। এই সব কিছুর মধ্যে তাদের গ্রুপের মধ্যেই কিছু মানুষ প্ল্যান করে যে তারা জম্বিকে মেরে ফেলবে, কারণ তারা নিশ্চিত করে বলতে পারছে না যে কতগুলো ভ্যাকসিন কার্ড তারা জোগাড় করতে পারবে এবং তারা সব জম্বিকে কিওর করতে পারবে কিনা। তখন সেখানে থাকা একটা ছোট্ট ছেলে তাগড়া বডি বিল্ডারকে বলে যে জম্বিকে মেরে আসো। এরপরে আমরা দেখতে পারি সেই তাগড়া ব্যক্তিটা সেই জম্বি মানুষকে শটগান কারের মাধ্যমে একেবারে মেরে ফেলে। এই জম্বি হত্যার মাধ্যমে জম্বিদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং তারা বাঁচার জন্য একের পর এক মানুষদের জম্বি দ্বারা ইনফেক্ট করতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে, জম্বিদেরকে মারা শুরু হয় এবং জম্বিরা মানুষদেরকে ইনফেক্ট করতে শুরু করে। আরিসু রেকে বলে যে পরিস্থিতি হাতের থেকে বাহির হয়ে যাচ্ছে, এখন আমাদের কি করা উচিত। তখন উত্তরে রে আরিসুকে বলে যে হ্যাঁ, মাত্র খেলা শুরু হয়েছে, আমার প্ল্যান অবশ্যই কাজ করবে। এবারের তৃতীয় পর্বে আমরা দেখি সেই ছেলেটা, যে ছেলেটা প্রথমে প্ল্যান করে যে সব জম্বিদের মেরে ফেলবে, সে আরেকজনকে ধরে, কারণ সেখানে থাকা লোকটা অনেক ভয় পাচ্ছিল। সেই ছেলেটা বলে যে তুমি এত ভয় পাচ্ছ কেন, তুমি কি জম্বি নাকি? তখন সেই ছেলেটা স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি এখন একটা জম্বি, আমাকে একজন জম্বি করে দিয়েছে। তখন বাকিরাও ভয় পেয়ে যায় যে তুমি লুকিয়েছিলে কেন, তুমি তো আমাদের টিমেরই মানুষ। তখন সেই ভয় পাওয়া লোকটি বলে আমি কোনো কিছু লুকাতে চাইনি, আমি এখনই বলতে যাচ্ছিলাম এবং আমার সেই লোকের চেহারাও মনে আছে যে আমাকে জম্বি বানিয়েছে। তো এটা শুনে সেই ছোট ছেলেটা বলে যে সেই জম্বিকে মেরে ফেলতে হবে, আর জম্বিকে মারার দায়িত্ব পায় সেই ছেলেটা যে তার বন্ধুদের কাছ থেকে সবসময় বুলি হতো।
নেশায় আসক্ত পুরুষটা বলে যে অন্য কাউকে পাঠাও, এই ছেলেটা অনেক ছোট, সে হত্যা করতে পারবে না। তখন যে জম্বিকে মারার প্ল্যান করেছিল সে বলে যে এতক্ষণ পর্যন্ত যারা যারা জম্বিদের মেরেছে তাদের কেমন লাগবে তাহলে। তখন আরিসু উত্তরে বলে যে কোনো মানুষকে হত্যা করা একেবারেই ঠিক না। তখন সেই ছেলেটা আরিসুকে জিজ্ঞেস করে তুমি কি এখন পর্যন্ত কাউকে হত্যা করো না এই গেমে? তখন আরিসুর মনে পড়ে যায় এই গেমে তার জন্য কতজনের মৃত্যু হয়েছে, তার বন্ধু থেকে শুরু করে আরো অনেকের মৃত্যু তার জন্যই হয়েছে। তাই এই প্রশ্নের উত্তরটা আরিসু দিতে পারে না। তখন সেই ছেলেটা বলে এই গেমে কারো বলি দেওয়া ছাড়া কোনো সময় এই গেম জেতা সম্ভব না। এই কথা বলার পর আরিসুর পেটে একটা ঘুষি দিয়ে ধমকানো হয় যে সেই জম্বিকে মারতেই হবে। তখন সেই ছেলেটার কাছে আর কোনো উপায় না থাকায় সেই ছেলেটা চলে যায় জম্বিকে মারার জন্য এবং বন্দুকের কার্ডের মাধ্যমে সেই জম্বিটাকে সে মেরে ফেলে। তো ছেলেটা তার জীবনের প্রথম হত্যার পর কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখে যেটা তাকে আরো বেশি ইমোশনাল করে দেয়। এরপর সেই ছেলেটা যখন সবার কাছে ফিরে যায় তখন সেই শয়তান ছেলেটা বলে সেই জম্বিকে মেরেছো কিনা? তখন তার উত্তরে সেই ছেলেটা বলে যে হ্যাঁ আমি মেরে ফেলেছি। আরিসু এই সবকিছু দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ পরিস্থিতি কোনোভাবেই ঠিক করা সম্ভব হচ্ছে না। যে ছেলেটা তার বন্ধুদের কাছ থেকে অত্যাচারিত হতো তার নাম হচ্ছে নবু। আরিসু কিছুক্ষণ পর লক্ষ্য করে এই নবু ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাকিরা জানতে পারে যে এই নবু ছেলেটাকে একজন জম্বি বানিয়ে দিয়েছে। তাই নবুকে সবাই খোঁজা শুরু করে, যেহেতু নবু এখন জম্বি হয়ে গিয়েছে তাই তাকে মেরে ফেলতে হবে। এই সব কিছু শুনে সেই নেশাগ্রস্ত মানুষটাও কিছুটা প্যানিক করা শুরু করে দেয়। তখন বাকিরা এটাও সন্দেহ করা শুরু করে যেই মেয়েটা আমাদের এই প্ল্যান দিয়েছে সেও জম্বি হতে পারে। তখন সেই শয়তান ছেলেটা বলে যারা যারা জম্বি সবাইকে মেরে ফেলতে হবে। জম্বিদের মারার জন্য যখন সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাসাতো সেখান থেকে পালিয়ে যায় নিজের জীবন বাঁচাতে। সে পালাতে পালাতে রের সাথে দেখা হয় এবং রেকে জিজ্ঞেস করে তুমি তোমার ভ্যাকসিনটা আমাকে দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে বাকিরা। এটা বলতে বলতে বাকিরা এখানে এসে যায় এবং মাসাতোকে সেখান থেকে নিয়ে যায় এবং রের সাথে সেই শয়তান ছেলেটা গেম খেলার জন্য প্রস্তুত হয়। এরপর আমরা দেখতে পারি যে নবুর সাথে আরিসু গেম খেলছে এবং নবুর হাতে জম্বি কার্ড আছে। তখন আরিসু নবুকে বলে যে তুমি তো জম্বি না, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুমি জম্বি। এটা বলার পর আরিসু নবুকে একটা প্ল্যান দেয়। অন্যদিকে শয়তান ছেলেটা কার্ড গেম খেলছে রের সাথে। রে সেই ছেলেটাকে বলে যে জম্বির সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং রে সেই ছেলেটাকে আরো বলে যে তুমিও জম্বি হয়ে যাও, তাহলে তোমার জন্য বেশি ফায়দা হবে। তখন সেই ছেলেটা বলে যে কেন, আমি তোমার কথা কেন শুনবো? রে উত্তরে বলে যে মানুষরা মন দিয়ে ডিসিশন নেয়, তাই শর্টগান কার্ডের ব্যবহার খুব কম করেই করার চেষ্টা করবে তারা, আর ভ্যাকসিন কার্ড তারা নিজের কাছে রেখে দিবে যাতে তারা ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করতে পারে। এই দুই কার্ড ব্যবহার না করার কারণে জম্বিদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে, আর এটাও হতে পারে যে জম্বিরা শেষ পর্যন্ত গেমটা জিতে যাবে। রে ছেলেটাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলে যে গেমটা যখন শুরু হয়েছিল তখন মাত্র 4টা জম্বি কার্ড ছিল, কিন্তু এখন তুমি নিজেই দেখতে পারছো যে জম্বি দ্বারা কত মানুষ আক্রান্ত। তখন সেই ছেলেটা বলে যে আমি তোমার কথা মানবো না, তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। এরপর আমরা আরেকটা গেমের দৃশ্যে চলে যাই যেখানে আমরা দেখতে পারি মাসাতো তার জম্বি কার্ড ব্যবহার করেছে এবং তাকে শর্টগান কার্ড দিয়ে মেরে ফেলা হয়েছে। এর সাথে শয়তান ছেলেটাও রের বিপক্ষে শর্টগান কার্ড ইউজ করে, কিন্তু রের সাথে কি হয় সেটা আমাদের দেখানো হয় না। আরিসু যখন নবুর সাথে গেম খেলা শেষ করে ফিরে আসে তখন দেখতে পারে মাসাতোকে মেরে ফেলা হয়েছে। নবু এই মৃত্যু দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করা শুরু করে। তখন আরিসু তাকে বোঝায় তোমার প্ল্যান তো মনে আছে, তুমি প্ল্যান অনুযায়ী চলো, তোমার কিছু হবে না। তখন কিছু মানুষ যারা জম্বিদের হত্যা করেছে তারা মানতে পারছে না যে তারা এত মানুষকে কেন মারছে। তখন আরেকটা ইভিল ছেলে বলে তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে তোমরাও জম্বি হয়ে যাও, তোমাদেরকেও মেরে ফেলা হবে। আরিসুর সাথে বাকি যারা ছিল তারাও কিছুটা ভয় পেয়ে যায় এবং নিজেদের লুকিয়ে ফেলে। নবু দৌড়িয়ে তাদের কাছে আসে এবং আরিসুর প্ল্যান তাদেরও বুঝিয়ে দেয়। ঠিক তখনই আমরা জানতে পারি রে এবং সেই ছেলেটার গেমে কি হয়েছিল। সেই ছেলেটা বাকিদের কাছে এসে বলে রে তাদের বোকা বানিয়েছে। আসলে রে কোনো প্রকার জম্বি না, তাই তার বিপক্ষে যখন সেই শটগান কার্ড ব্যবহার করা হয়েছে তখন তাকে মারা হয়নি। এইসব কিছুর পরে আরিসু রের কাছে চলে যায়। আর মাত্র 2টা রাউন্ড গেমের বাকি রয়েছে। এরপরে ডিসিশন নেওয়া হবে যে মানুষরা জিতবে নাকি জম্বিরা জিতবে। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করছে রে এবং আরিসু। আরিসু রেকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় কে জিতবে, জম্বি নাকি মানুষ? উত্তরে রে বলে যে আমার মনে হয় জম্বিরা জিতবে। তখন আরিসু ও বলে যে আমারও এটাই মনে হয়। এটা বলার পরে আরিসু একটা কার্ড তার সামনে রাখে। রে আরিসুকে একটা প্রশ্ন করে যে তুমি আমার বিপক্ষে খেলছো কেন? তখন আরিসু উত্তর দেয় যে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার বিপক্ষে খেলছি। এটা বলার পরই সে তার কার্ড রিভিল করে যেটা হচ্ছে একটা জম্বি কার্ড। এর মানে এখন রে ও জম্বি হয়ে গিয়েছে। এটা দেখে রে বলে যে তোমার মতো মানুষ যে মিথ্যা কথা বলতে পারে এটা আমি কখনোই ভাবি নাই।
আরিসু তখন বলে এখন তুমিও একটা জম্বি, তুমি যেহেতু জানতেই যে জম্বিরা জিতবে তাহলে তুমি জম্বি শুরু থেকেই হলে না কেন? তখন রে বলে যে আমার মনে হয়েছিল যে হ্যাঁ জম্বিরা জিতবে, তবে সেটা আমি বিশ্বাস করতে পারিনি। আমি গ্রুপ বানিয়েছিলাম সাধারণ মানুষদের জেতার জন্য। এখন যখন বাকি জম্বিদের পরিণতি দেখলাম তখন বুঝে গিয়েছি যে মানুষদের নৃশংসতা জিতবে। এরপর রে আরিসুকে এটা বলে যে তোমার সাথে খেলার পর আমার দৃষ্টিকোণ পরিবর্তন হয়ে গিয়েছে, শুধু আমাকে এটা বলো যে তুমি কখন থেকে জম্বি ছিলে? তখন উত্তরে আরিসু বলে একেবারে গেমের শুরু থেকেই আমি জম্বি ছিলাম। এই উত্তরটা শোনার পর রে আরিসুর উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তখন আমরা জানতে পারি আরিসুর সাথে থাকা বাকিরাও জম্বি হয়ে গিয়েছে নবুর কথায়, এবং নবু খুঁজতে গিয়েছে টেৎসুকে। টেৎসু হচ্ছে সেই ব্যক্তি যে নেশায় আসক্ত থাকে। নবু যখন টেৎসুকে খুঁজছিল তখন সেই তাগড়া ব্যক্তিটা এসে যায়, এবং যেহেতু নবু জম্বি তাই তাকে মেরে অজ্ঞান করে ফেলে। কিন্তু নবু সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং টেৎসুকে আবারও খুঁজতে শুরু করে। নবু শেষ পর্যন্ত টেৎসুকে পেয়ে যায়, কিন্তু সেই তাগড়া ব্যক্তিটা সেখানেও এসে যায়। ঠিক তখনই রাউন্ড শুরু হয়ে যায় এবং নবু সেই তাগড়া ব্যক্তিটার সাথে খেলা শুরু করে, এবং আরিসু সেই নেশাগ্রস্ত ব্যক্তিকে পেয়ে যায় এবং তার সাথে খেলা শুরু করে। তখন আমরা দেখতে পাই আরিসু টেৎসুকে জম্বি বানিয়ে দিয়েছে। এটা দেখে টেৎসু অনেক ভয় পেয়ে যায়। আরিসু বলে তুমি আমার উপর ভরসা রাখো, তোমার কিছুই হবে না। অন্যদিকে নবুও সেই তাগড়া ব্যক্তিটাকে জম্বি বানিয়ে দেয়। এটা দেখার পর তাগড়া লোকটা কান্না শুরু করে দেয়। সে মনে করে যে রাউন্ডের পর সে মারা যাবে। নবু সেই তাগড়া ব্যক্তিটা যার নাম হচ্ছে খাজুইয়া তাকে বলে যে তুমি এটার জন্য বেঁচে গিয়েছো। এরপরে সর্বশেষ রাউন্ডটাও শেষ হয়ে যায় এবং আমরা জানতে পারি যে কতজন জম্বি এবং কতজন মানুষ এখানে আছে। জম্বিদের সংখ্যা ছিল হচ্ছে 32 জন এবং সাধারণ মানুষের সংখ্যা ছিল 13 জন। যেহেতু জম্বির সংখ্যা বেশি সেহেতু জম্বিরা জিতে গিয়েছে গেমটা। যারা জম্বি ছিল তারা সবাই সেলিব্রেট করা শুরু করে যে তারা এই গেমটা কোনো না কোনো ভাবে জিতে গিয়েছে, এবং যারা যারা সাধারণ মানুষ ছিল তাদের সংখ্যা যেহেতু কম ছিল তাই তাদেরকে লেজার দিয়ে সেখানে মেরে ফেলা হয়। আর যেহেতু আরিসু তার বুদ্ধির মাধ্যমে তার জীবন বাঁচিয়েছে তাই রেও তাদের সাথে চলে যায়। এরপর আরিসুকে আমরা একটা কিনারে এক জায়গায় একা বসে থাকতে দেখি। তখন তাকে দেখে আরিসুর টিমের সেই মহিলাটা যার স্বামী তাকে অত্যাচার করত সে বলে মাঝে মধ্যে আমার আরিসুর ওয়াইফের প্রতি জেলাসি ফিল হয়। একদিকে আমার স্বামী যে সবসময় রাগী থাকে এবং মাঝে মধ্যে আমার উপর হাতও তোলে। এটার সাথে আমরা কিছু ফ্ল্যাশব্যাক সিনও দেখতে পারি সেই মহিলার, যেখানে তাকে মারা হচ্ছিল। আরিসু তারার দিকে তাকায় এবং উসাগির কথা মনে করতে শুরু করে। অন্যদিকে আমরা উসাগিকেও দেখতে পারি তারার দিকে তাকিয়ে থাকতে। তখন আমরা উসাগির ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে কেন সে এই দুনিয়ায় এসেছে, যাতে সে তার বাবার মৃত্যুর ব্যথাটাকে ভুলতে পারে। তখনই আমরা আরেকটা গেম দেখতে পারি যেখানে বিভিন্ন লেজার তাদের সামনে আসছিল এবং সেই লেজার থেকে নিজেদেরকে দৌড়িয়ে পালিয়ে বাঁচতে হবে। তো উসাগি তো এই ধরনের গেম খেলার জন্য একেবারে পারফেক্ট, কারণ সে ফিজিক্যালি অনেক স্ট্রং। আমরা দেখতে পারি লেজার যখন কারো গায়ে লেগে যায় তখন সেই লেজারটা একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় সেই মানুষটাকে। এই গেমটা কঠিন ছিল হচ্ছে মাতসুয়ামার জন্য, যেহেতু সে চলতে পারে না, তাও সে বিভিন্ন মানুষকে বলির পাঠা বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। এইসব কিছু দেখে উসাগি মাতসুয়ামাকে বলে মানুষদের ঢাল বানিও না। মাতসুয়ামা উত্তরে বলে যে তুমি তোমার নিজের খেলা দেখো, আমার খেলার দিকে তাকিও না। এবং এক পর্যায়ে সে চেয়ার থেকে পড়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একেবারে অচল হয়ে যায়। তখন উসাগি এসে মাতসুয়ামাকে কোনোভাবে বাঁচিয়ে এই গেমটাকে কমপ্লিট করে। এরপর উসাগি পরবর্তী গেমের গন্তব্যে যাওয়ার সময় আরো দুইটা মেয়ের সাথে দেখা হয়। তখন উসাগিকে তাদের মধ্যে একটা মহিলা চিনতে পারে এবং তার পিতার আত্মহত্যার কথা বলা শুরু করে। এটা শোনার পর উসাগি একেবারে চুপ হয়ে যায় এবং সেই মহিলাদের সাথে আর কোনো কথা বলে না। তখন মাতসুয়ামা উসাগিকে বলে যখন তোমাকে আমি প্রথমবার দেখেছি তখন আমার মনে হয়েছে আমরা দুজন একই রকম। আমরা জীবিত থাকার পরেও সবসময় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করি। যেমন তুমি সবসময় তোমার পিতার কাছে যেতে চাও, ঠিক তোমারই মতো আমিও এই দুনিয়ায় সবসময় আসতে চেয়েছিলাম। তখন আমরা মাতসুয়ামার ফ্ল্যাশব্যাক দেখতে পারি সেই ইলেকট্রিক চেয়ার গেম খেলার পর। সেই অদ্ভুত ছেলেটা যে হয়তোবা এই জোকার গেম তৈরি করেছে সে মাতসুয়ামাকে বলে তোমাকে উসাগিকে এই গেমে নিয়ে আসতে হবে। এর বদলে তুমি যে দুনিয়া দেখতে চাও আমি তোমাকে সেই দুনিয়া দেখাবো, এমন দুনিয়া যেটা হচ্ছে জীবন এবং মৃত্যুর একেবারে মাঝখানে। তখন মাতসুয়ামা সেই জোকারকে বলে আসলেই কি আমি সেটা পাবো যেটা আমি চাইছি? তখন উত্তরে জোকার বলে যে হ্যাঁ, শুধু তোমাকে এই ওষুধটা দিতে হবে, এই ওষুধটা খেলেই তোমরা আমার গেমের দুনিয়ায় চলে আসবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই বর্ডারল্যান্ডে জোকারের সাথে থাকা আরেকটা মানুষ। তো তারা আলোচনা করছে আরিসু এবং উসাগিকে নিয়ে, এবং সেই লোকটা জোকারকে জিজ্ঞেস করে যে এখন তুমি কি করতে যাচ্ছ? তার উত্তরে জোকার বলে যে আমি ব্যবহার করব হচ্ছে মাতসুয়ামাকে। এর সাথে এটাও বলে যে মাতসুয়ামা উসাগিকে পছন্দ করতে শুরু করেছে আর সামনে আমি এই সম্পর্কটা নিয়েই খেলবো। তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে গেম শুরু হতে যাচ্ছে এবং একটা ট্রেন সেখানে চলে আসে। সেই ট্রেনে সব প্লেয়াররা উঠে যায় এবং সেই ট্রেন চলতে শুরু করে। এবারের গেমের নিয়মটা হচ্ছে ট্রেনে টোটাল 9টা বগি আছে এবং একেবারে প্রথম বগিতে ট্রেনের ইঞ্জিন আছে যেখানে কোনো ড্রাইভার নেই,
এবং কোনো প্লেয়ার যদি সময় থাকতে প্রথম বগিতে গিয়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয় তাহলে এই গেমটা জিতে যাবে। প্রতি বগিতে ঢোকার পর দরজা বন্ধ হয়ে যাবে এবং সেখানে অক্সিজেন অথবা বিষাক্ত গ্যাস দেওয়া হবে। এই বিষাক্ত গ্যাসটা দেওয়া হবে হচ্ছে 8টা বগির মধ্যে যে কোনো 4টা বগিতে। প্রতি বগিতে ঢোকার পর তারা ডিসাইড করবে যে তারা মাস্ক লাগাবে নাকি লাগাবে না। প্রতিটা মানুষকে 5টা করে অ্যান্টিটিউড দেওয়া হবে, যেটা ব্যবহার করলে সেই বিষাক্ত গ্যাস কাজ করবে না। এরপর গেম শুরু হয়ে যায় এবং সব খেলোয়াড় পরবর্তী বগিতে চলে যায়। পরবর্তী রুমে গিয়ে দেখে একটা পাখি সেখানে খাঁচায় বন্দি রয়েছে। তখন মাতসুয়ামা বলে গ্যাস ছাড়ার পর যদি এই পাখি না মারা যায় তার মানে বাতাসে অক্সিজেন আছে, আর যদি মারা যায় তার মানে বাতাসে বিষাক্ত গ্যাস আছে। তো প্রথম বগিতে মাতসুয়ামা, উসাগি সহ বাকিরাও গ্যাস মাস্কটা পরে নেয় এবং সেই বগিতে গ্যাস ছাড়া হয় এবং তারপরে সবাই ভয় পাওয়া শুরু করে। কিন্তু তারা দেখতে পারে সেখানে থাকা পাখিটা মরেনি, অর্থাৎ বাতাসে কোনো প্রকার বিষাক্ত গ্যাস নেই এবং তাদের প্রথম অ্যান্টিটিউডটা নষ্ট হয়ে গিয়েছে। তো পরবর্তী বগিতে যাওয়ার পর আবারও সবাই মাস্ক পরে নেয় এবং এরপরে গ্যাস ছাড়া হয় সেই বগিতে। কিন্তু এবারে সেই পাখিটা মারা যায়, অর্থাৎ এই বগিতে বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছিল। কিন্তু সবাই যেহেতু অ্যান্টিটিউড ইউজ করেছে সেহেতু কেউই মারা যায় না। এরপর তৃতীয় বগিতে যখন তারা চলে যায় তখন তারা ডিসাইড করতে পারে না যে তারা এখন কি করবে। উসাগি বলে ওঠে যে আমি এবার ইউজ করব না। তখন মাতসুয়ামা জিজ্ঞেস করে কেন তুমি ইউজ করবে না। তখন উসাগি বলে যে এই গেমের মেকাররা এমনভাবে গেমটাকে তৈরি করেছে যে সবাই প্রথম রাউন্ডে মরার ভয়ে মাস্ক ইউজ করবেই। তো এই কারণে তারা দ্বিতীয় বগিতে গিয়ে গ্যাসটাকে ছেড়েছে। এই কারণে আমার মনে হচ্ছে যে তৃতীয় বগিতে হয়তোবা তারা গ্যাসটাকে ছাড়বে না। তখন মাতসুয়ামা বলে যে তার মানে তুমি তোমার ভাগ্যের ওপর গেমটাকে ছেড়ে দিচ্ছ। তখন এক প্রকার সবাই ডিসাইড করে যে এবারের রাউন্ডে তারা মাস্ক পরবে না। এরপর গ্যাস ছাড়া হয় কিন্তু কেউই মারা যায় না, অর্থাৎ এবারের গ্যাসটা ছিল হচ্ছে অক্সিজেন। ঠিক তখনই তাদের পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনেও ঠিক একই গেম খেলা হচ্ছিল। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে এই ট্রেনটা একই জায়গায় যাচ্ছে এবং সেই ট্রেনে আমরা দেখতে পারি গ্যাসের মাধ্যমে অনেকেই মারা গিয়েছে। মাতসুয়ামা বলে এই বগিতে যদি আমরা এবার মাস্ক পরি আর যদি গ্যাস না থাকে তাহলে আমরা লাস্ট বগি পর্যন্ত কখনোই যেতে পারবো না। তখন মাতসুয়ামা বলে এই গ্যাসটাকে রাখার জন্য কোনো একটা ট্যাঙ্ক তো থাকার কথা, তুমি কি জানো যে সেই ট্যাঙ্কটা কোথায় থাকতে পারে? তখন সেই ছেলেটা বলে যে আমার মনে হয় যে এই বগিতে পেন্টোগ্রাফ লাগানো হয় না এবং আমার মনে হয় এই বগিতে বিষাক্ত গ্যাসের ট্যাঙ্ক থাকতে পারে। এই কথা শুনে বাকি কিছু মানুষও মাস্ক পরে নেয় এবং এবারের রাউন্ডে আমরা দেখতে পারি যে বিষাক্ত গ্যাস ছাড়া হয়। যারা যারা মাস্ক পরেছিল তারা তো বেঁচে যায়, কিন্তু যারা যারা মাস্ক পরেছিল না তাদের রক্ত বমি করে মৃত্যু হয়। এখন বাকি রয়েছে 4টা বগি এবং তাদের কাছে অ্যান্টিটিউড আছে হচ্ছে 2টা এবং যে কোনো 2টা বগিতে থাকতে পারে বিষাক্ত গ্যাস। এরপর সেই ছেলেটা বলে এই বগিতে প্যান্টোগ্রাফ লাগানোর কথা, তাই তারা ডিসিশন নেয় যে এবার তারা অক্সিজেন মাস্ক পরবে না এবং তারপরেই গ্যাস ছাড়া হয়। এবারের গ্যাস ছাড়ার পর সবাই দেখতে পারে পাখি মারা যায়নি, অর্থাৎ অক্সিজেন গ্যাস ছাড়া হয়েছিল। এরপর সেই ছেলেটা বলে তার ধারণা ভুল ছিল, আমি আসলে ভুল ট্রেন ভেবে নিয়েছিলাম। তাদের মধ্যে থাকা একটা মহিলা সেই ছেলেটাকে মারতে শুরু করে। যেহেতু তাদের কাছে কোনো উপায় নেই সেহেতু তারা এখন সবাই মাস্ক পরে নেয়। এবারের গ্যাস ছাড়া হয় এবং সবাই দেখতে পারে পাখিটা মারা যায়নি, অর্থাৎ সবারই অ্যান্টিটিউড নষ্ট হয়ে গিয়েছে। তো তাদের সাথে কি হবে সেটা দেখা যাবে অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর পরবর্তী পর্বে। তো হ্যাঁ, 4 নাম্বার পর্বের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমরা সর্বশেষ দেখেছিলাম একটা ট্রেনের ভেতরে গেম খেলা হচ্ছে। সেখানে উসাগি সহ ট্রেনে যারা যারা আছে সবাই ভুল ডিসিশন নিয়েছে। তারা মনে করেছিল যেই বগিতে তারা আছে সেই বগিতে বিষাক্ত গ্যাস ছাড়া হবে, কিন্তু সেই বগিতে ছাড়া হয়েছিল হচ্ছে অক্সিজেন গ্যাস। তখন সবাই হতাশ হয়ে যায়, কারণ সবাই বুঝতে পারে যে তাদের এখন মৃত্যু অনেক সামনে। তাদের মধ্যে একটা মহিলা উসাগিকে দোষ দেওয়া শুরু করে যে উসাগিকে দেখেই আমরা মাস্ক পরেছিলাম এবং এখন আমরা মরে যাব। বাকিরা সেই মহিলাকে চুপ করিয়ে দেয় এবং বাঁচার জন্য কোনো একটা বুদ্ধি খোঁজা শুরু করে। তখন তাদের মধ্যে যে সব থেকে ট্রেন সম্পর্কে বেশি জানে সে বলে তারা এমন একটা স্টেশনে পৌঁছিয়েছে যেখানে 2টা ট্রেন একসাথে চলাচল করে এবং বলে যে তারা এর আগে যে ট্রেনটাকে দেখেছিল সেই ট্রেনটা তাদের সামনে আবারও আসবে। উসাগি তখন বুঝতে পারে বাঁচার মাত্রই একটা উপায় আছে, তাদের সেই ট্রেনে যেতে হবে। এই কথাটা শুনে তাদের মধ্যে কিছু মানুষ ভয় পেতে শুরু করে। তারা বলে যে এই কাজটা করা প্রায় অসম্ভব। তখন উসাগি উত্তরে বলে আমাদের কাছে শুধু একটা উপায় আছে, কিছু না করে মরে যাওয়ার থেকে ভালো কিছু করে মরে যাওয়া। এবং সবশেষে উসাগি বলে দেয় যাদের আসার আসো, যাদের না আসার এসো না।
ঠিক তখনই সেই ট্রেনটা এসে যায় এবং সেই ট্রেনটার দরজা খুলে যায় এবং উসাগি তাদের ট্রেন থেকে অন্য ট্রেনে জাম্প দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায় এবং এক লাফে উসাগির সাথে আরো দুইজন অন্য বগিতে চড়ে যায়। এরপরে ট্রেন সম্পর্কে যে বেশি জানে সেও জাম্প দিয়ে অন্য বগিতে চলে যায়। তখনই আরো দুজন মানুষ অন্য বগিতে জাম্প দিতে যায়, কিন্তু ট্রেন স্টেশনে থাকা একটা রডের জন্য তারা সেখানেই মারা যায়। এরপর মাতসুয়ামা রেডি হয় তার জাম্প দেওয়ার জন্য, যেহেতু তার পা ভাঙ্গা তাই সে তার হাতের মাধ্যমে জাম্প দেয় এবং তার জাম্পের পর সে কোনো মতে সেখানে পৌঁছিয়ে যায়। আর উসাগিকে যেই মহিলা বকা দিচ্ছিল সেই মহিলা কোনোভাবেই জাম্প দেওয়ার সুযোগ পায় না, কারণ তার আগেই ট্রেনগুলো দূরে সরে যায়। তখন উসাগি মাতসুয়ামাকে কোনোভাবে দরজা থেকে টান দিয়ে ভেতরে টেনে নেয় এবং ঠিক তারপরে আমরা দেখতে পারি যে তাদের পাশে আরো একটা ট্রেন এসেছে, যেই ট্রেনের ভেতর আরিসু গেম খেলছিল। তো আরিসুকে উসাগি দেখতে পারে এবং তাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে উসাগিকেও আরিসু দেখতে পারে। তো আরিসু যাকে খোঁজার জন্য এই গেমে এসেছিল তাকে সে পেয়ে যায় এবং উসাগি তার দিকে হাত বাড়িয়ে দেয়। তো দুইজনের দিকে হাত বাড়ানোর পর একসাথে হতেই যাবে, তখন ট্রেন স্টেশনের একটা রড তাদের মাঝখানে আসে এবং ট্রেন দূরে যেতে থাকে। এরপর আমরা দেখতে পারি দুইজন আলাদা হয়ে যায় এবং আরিসু অনেক হতাশ হয়ে যায় আবারও। তখনই আরিসু যেই ট্রেনে ছিল সেই ট্রেনের স্টপ লাইন একেবারে কাছে এসে গিয়েছিল এবং তারা এখন পর্যন্ত ট্রেনকে স্টপ করেনি। তো তারা দৌড়িয়ে গিয়ে ট্রেনটাকে স্টপ করতে যাবে, কিন্তু তত সময় অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রেনটা দেয়ালের সাথে সংঘর্ষ করে এবং তাদের ট্রেন একেবারে উল্টিয়ে যায় এবং আরিসু সেই ট্রেন সংঘর্ষের কারণে অনেক গুরুতরভাবে আহত হয়। আরিসুর সাথে যারা আছে তাদের মধ্যে শুধু একজনই আরিসুর চিকিৎসা করতে পারবে, সে হচ্ছে তেৎসু। কিন্তু তার মাদকাসক্তের কারণে তার হাত অনেক কাঁপে, তাই সে এই কাজটা করতে চায় না। তো তাদের কাছে কোনো উপায় না থাকায় তেৎসুই তার চিকিৎসা করে। অন্যদিকে উসাগি এবং মাতসুয়ামা একসাথে কিছু কথা বলে। মাতসুয়ামা বলে, তোমার মতো আমি অনেকদিন ঘুমাতে পারিনি। তখন উসাগি বলে যে তোমার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তুমি ভুলে যেতে চাও? তখন মাতসুয়ামা বলে, আমি এমন একটা জিনিস করেছি যেটা আমার করা উচিত ছিল না। এই কথার পরপরই আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখতে পারি, যেখানে দেখা যায় একটা মেয়ে মাতসুয়ামার কাছে এসে তার রিসার্চের পেপারের সম্পর্কে কথা বলছিল, যেখানে সে মেয়েটা মৃত্যুর দুনিয়া নিয়ে অনেক ইন্টারেস্ট দেখায়। তখন তারা প্রতিদিন মৃত্যুর দুনিয়া নিয়ে কথা বলা শুরু করে এবং তার উপরে রিসার্চ করা শুরু করে। একদিন তারা একটা কেমিক্যাল তৈরি করে যেটার মাধ্যমে হয়তোবা তারা সেই দুনিয়ায় যাওয়ার পসিবিলিটি অর্জন করতে পারবে, কিন্তু সেটা অনেক রিস্কি, তাই তারা এখনো শিওর না যে সেটা তারা ব্যবহার করবে কি না। মেয়েটা সেই মৃত্যুর দুনিয়া দেখার জন্য সেই ওষুধটা নিতে চায়। শুরুর দিকে মাতসুয়ামা কয়েকবার না করার পরে এক্সপেরিমেন্ট করার জন্য রাজি হয়ে যায়। এরপর সেই ওষুধটা মেয়ের শরীরে দেওয়ার পরপরই মেয়েটা মারা যায়। এই কারণে মাতসুয়ামাকে পুলিশও ধরে নিয়ে যায় এবং সে ডিপ্রেশনে চলে যায়। এই ফ্ল্যাশব্যাকের পরে আমরা উসাগির থেকে শুনতে পারি সে তার দুনিয়ায় ফিরে যেতে চায় এবং অন্যদিকে আমরা দেখতে পারি আরিসু তার জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু পরবর্তী গেমের জন্য সে একেবারে শারীরিকভাবে প্রস্তুত না। তাই সে বাকিদেরকে বলে যে তাকে এখানে থুয়েই চলে যেতে। তখন তাদের মধ্যে কেউই রাজি হয় না আরিসুকে একা থুয়ে গেম খেলার জন্য। নোবু, তেৎসুরে, খাজুয়া বলে যে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে থুয়ে তো আমরা কখনোই গেম খেলবো না। এটা শুনে আরিসু খুশিতে কান্না করতে শুরু করে। এরপর সবাই আরিসুকে নিয়েই সেই গেমের গন্তব্যে রওনা দেয়। অন্যদিকে উসাগির টিম খেলছে হচ্ছে টোকিও টাওয়ারের গেম, যেখানে তাদের টোকিও টাওয়ারের বিভিন্ন জায়গায় উঠে বিভিন্ন নাম্বার মিলাতে হবে। এই খেলাটা কিছুটা বিঙ্গোর মতো, যেখানে বিভিন্ন নাম্বার কালেক্ট করে তোমাকে একটা লাইন মিলাতে হবে। এই গেমটার মূল চ্যালেঞ্জ হচ্ছে নিজের সাহসকে বজায় রেখে টাওয়ারে ওঠা এবং সেই টাওয়ারে ওঠার সময় উপর থেকে বিভিন্ন বল পড়বে, সেটা থেকে নিজেকে বাঁচানো। তো উসাগি সহ সেই টাওয়ারে আরো কিছু মানুষরা উঠছিল, কিন্তু সেখানে ওঠার সময় অনেকেই পড়ে যাচ্ছিল। তো সব প্রতিকূলতা পার করে সব শেষ পর্যন্ত তারা একটা লাইন মিলাতে পারে, কিন্তু তাদের সবার উপরের টাওয়ারটা এখনো বাকি রয়েছে। তাই উসাগি চলে যায় সব থেকে উপরে ওঠার জন্য এবং সে উপরে উঠে সেই নাম্বারটাকে কালেক্ট করে নেয় এবং তাদের সেই সেমিফাইনাল রাউন্ড কমপ্লিট করে ফেলে। অন্যদিকে আরিসুরা যে গেম খেলছে সেই গেমের নাম হচ্ছে কিক দ্য ক্যান গেম। গেমটার নিয়ম হচ্ছে প্রথমে ক্যানকে কিক করতে হবে এবং সেই ক্যানটা যেখানে গিয়ে পড়বে সেই ক্যানটাকে সেখান থেকে নিয়ে এসে আবার সে মাঝখানে রাখতে হবে। তো যে ব্যক্তি ক্যানটাকে মাঝখানে রাখতে পারবে তার জন্য গেমটা কমপ্লিট হয়ে যাবে। এখানে টোটাল 10টা ক্যান দিয়ে তারা গেমটাকে খেলতে পারবে। তো যখন ক্যানটাকে বাকিরা আনতে যায় তখন আমরা দেখতে পারি বিভিন্ন জায়গা বন্ধ করা আছে, অর্থাৎ একটা পেঁচালো জায়গা থেকে এই ক্যানটাকে নিয়ে যেতে হবে। এই ক্যানগুলো হচ্ছে একটা টাইম বোমের মতো। তো কেউ যখন এই ক্যানগুলোকে ধরবে তখন থেকেই টাইমার শুরু হয়ে যাবে। যখনই সেই ক্যানটাকে অন্য কেউ নেবে তখনই সেই 1 মিনিট থেকে 5 সেকেন্ড করে কমতে থাকবে। এবং আমরা দেখতে পারি আরিসুর টিমে যারা যারা ছিল তারা কোনোভাবে দৌড়িয়ে দৌড়িয়ে সেই ক্যানটাকে নিয়ে যাচ্ছিল,
কিন্তু তাদের অপোনেন্ট টিম সেই ক্যানটাকে ছিনিয়ে নেয় এবং সেই মাঝখানে রাখতেই যাবে, তখনই টাইম শেষ হয়ে যায় এবং একটা বড় ব্লাস্ট হয় এবং সেই ছেলেটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। যেহেতু সেই ক্যানটা ব্লাস্ট হয়ে গিয়েছে সেহেতু সামনে সিলেক্ট হবে মাত্র 9 জন। তখন আরিসু বাকিদের প্ল্যান দেয় যে এই গেমটা কখনোই একা জেতা সম্ভব না, এই ক্যানটাকে একে অপরকে পাস করতে হবে যাতে টাইমটাকে বাড়ানো সম্ভব হয়। কিন্তু সমস্যা হচ্ছে অপোনেন্ট টিম আরিসুর টিম থেকে সেই ক্যানগুলোকে ছিনিয়ে নিতে চায়। তো সেই ঝাপটাঝাপটির মধ্যে প্রথম ক্যানটাকে রাখে হচ্ছে আরিসুর টিম থেকে সেই মহিলা যে তার স্বামীর থেকে অত্যাচারিত হতো। সেই গেম খেলার সময় আরিসুর টিম থেকে অনেকেই মারা যায়, যেটা দেখে তেৎসু অনেকটা প্যানিক করা শুরু করে দেয়। কিন্তু তারপরের রাউন্ডে আমরা দেখতে পারি আরিসুর টিমের হেল্পের কারণে রে তার মিশন কমপ্লিট করে ফেলে এবং এরপরে তেৎসু সেই গেমটাকে কমপ্লিট করতে পারে এবং সেও কোয়ালিফাই করে নেয়। 7 নাম্বার ক্যান অপোনেন্ট টিমের থেকে ঝাপটাঝাপটি করে মাঝখানে রাখে হচ্ছে নোবু এবং সেও কোয়ালিফাই করে সেই লিফটের ভেতরে ঢুকে যায়। সর্বশেষ আরিসুর টিম থেকে বাকি রয়েছে 2 জন, আরিসু এবং খাজুইয়া। তো 9 নম্বর রাউন্ডে অপোনেন্ট টিমকে ধরে রাখে হচ্ছে খাজুইয়া এবং আরিসু কোনোভাবে কমপ্লিট করে ফেলে সেই মিশনটাকে। কিন্তু আরিসু সেটাকে কমপ্লিট করতে চায় না, কারণ সে জানে যে খাজুইয়া একা হলে লাস্ট রাউন্ডটা কোনোভাবেই সে কমপ্লিট করতে পারবে না। সবশেষে আমরা দেখতে পারি অপোনেন্ট টিমের সাথে খাজুইয়া লড়াই করতে করতে সেই ক্যানটা ব্লাস্ট হয়ে যায় এবং সেটা দেখার পর আরিসু সহ বাকিরাও অনেক কান্না শুরু করে দেয়। আমরা দেখতে পারি এর পরের দৃশ্যে মাসুয়ামাকে সেই জোকারের সাথে। মাসুয়ামা জোকারকে বলে, আমি আমার ওয়াদা মতো উসাগিকে এই দুনিয়ায় নিয়ে এসেছি। তখন জোকার মাসুয়ামাকে বলে, আরিসু যাতে এই দুনিয়ায় থাকে তোমার সেই দিকে খেয়াল রাখতে হবে। মাসুয়ামা বলে যে একটা মানুষের জন্য এত কিছু করছো কেন? জোকার উত্তরে বলে যে সে আগের গেমে অনেক ভালো খেলেছিল এবং আরিসুর জন্যই আমরা এই বর্ডারল্যান্ডের নাগরিক হতে পেরেছি। আরিসু এই দুনিয়ার জন্য একেবারে পারফেক্ট। তখন মাসুয়ামা জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তুমিই কি জোকার? এটা শুনে জোকার হাসতে শুরু করে এবং মাসুয়ামাকে সে একটা গুলি দেয় এবং এই গুলিটা দিয়ে সে মাসুয়ামাকে বলে যে তোমাকে উসাগিকে মারতে হবে, কারণ উসাগি যদি মারা যায় তাহলেই শুধুমাত্র আরিসু এই বর্ডারল্যান্ডে থাকার জন্য রাজি হবে। শুরুর দিকে মাসুয়ামা রাজি হতে চায় না, কিন্তু জোকার তাকে লোভ দেখায় যে সে যা চাইবে তাই পাবে যদি সে এই কাজটা করে। তুমি জানতে পারবে যে কে এই দুনিয়া চালাচ্ছে, শুধু এটাই না, মৃত্যুর দুনিয়া আসলে কি, সবকিছু। এই কথা শোনার পর মাসুয়ামা গুলিটাকে নিজের পকেটে রেখে চলে যায় সেখান থেকে। তখন জোকারের সাথে থাকা সেই লোকটা আবারও আসে এবং জোকারকে জিজ্ঞেস করে, তুমি এই বর্ডারল্যান্ডের নাগরিক কেন হইছো? এই মানুষদের মন নিয়ে খেলার জন্য? তখন জোকার সেই লোকটাকে উত্তরে বলে যে আমরা এখানকার নাগরিক তো হয়ে গিয়েছি, কিন্তু কেউই আরিসুর মতো প্লেয়ার না। তখন সেই লোকটা উত্তরে বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি যে রাউন্ডে আছি সেই রাউন্ডে অসাধারণ প্লেয়ার একেবারে নাই বললেই চলে। এরপর আমরা দেখতে পারি আরিসু সেই ফাইনাল গেম যেখানে অনুষ্ঠিত হবে সেখানে এসে গিয়েছে। নবু বাকিদেরকে বলে, যদি এই গেমটাতে আমি মারা যাই তাহলে আমাকে একটু মনে করে নিও সবাই। তখন টেসু উত্তরে বলে, কখনোই না। নবু জানতে চায় কেন? তখন টেসু বলে যে আমি যখন মরে যাব তখন কি তুমি আমাকে মনে রাখবে? তখন নবু উত্তরে বলে যে তোমার চেহারা ভোলার মতো না। এর মধ্যেই রে বলে উঠে, এই গেমে যদি একজন অপরজনকে মারতে হয় তাহলে কেউ কিছু মনে করো না। এরপরে ফাইনাল গেম খেলার জন্য যখন তারা ভেতরে ঢুকে তখন দেখে তাদের আশেপাশে পুরো শহর মানুষে ভরা। এইটা দেখে আরিসু কোনো কিছুই বুঝতে পারে না এবং এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো হ্যাঁ, আমরা সর্বশেষ দেখেছিলাম আরিসু এবং তার টিম ফাইনাল গেম খেলার জন্য একটা ঘরে ঢুকে, কিন্তু সেখানে ঢোকার পরই সে দেখতে পারে যে অনেকগুলো মানুষ তার সামনে আছে। সে কোনো কিছু বুঝে উঠতে পারে না যে এই বর্ডারল্যান্ডে এত মানুষ কিভাবে আসলো। তখন আরিসু বুঝতে পারে আসলে এই মানুষগুলো সত্যিকারে মানুষ না, এটা আসলে মনিটরের ভেতরে দেখানো হচ্ছে এবং সেই মনিটরে সে নিজেকে দেখতে পায়। এইটা দেখে আরিসু কিছুটা অবাক হওয়ার পর সে তাকে ফলো করতে শুরু করে। ঠিক আরিসুর মতো তার টিমের বাকিরাও তার নিজের প্রতিচ্ছবিকে ফলো করতে শুরু করে। সবাই নিজের প্রতিচ্ছবিকে ফলো করতে করতে এক একটা রুমে চলে যায় এবং সেই রুমে ঢোকার পর সবাই দেখতে পারে অন্য একটা দৃশ্য এবং আরিসু সেই মনিটরে উসাগিকেও দেখতে পারে। তাদের একটা বাচ্চাও আছে যে বাচ্চাকে আরিসু কোলে নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে আরিসু কিছুটা মনে মনে খুশি হয়, কিন্তু তারপরে বুঝতে পারে তার সামনে যে উসাগি আছে সেই উসাগি হচ্ছে সত্যিকারের উসাগি। তখনই দুজনকে জড়িয়ে ধরে এবং উসাগি আরিসুকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আরিসু এই কথাটা শোনার পর উসাগিকে বলে, চলো আবারও বাসায় ফিরে যাই। উত্তরে উসাগি জানায়, হ্যাঁ চলো ফিরে যাই। এরপর আমরা দেখতে পারি উসাগির টিমের বাকিরাও সেই রুমে এন্ট্রি নেয় যেখানে ছিল হচ্ছে মাসুয়ামা এবং একটা ভাই বোনের জুটি। আরিসু মাসুয়ামাকে দেখার সাথে সাথেই তার মুখে একটা ঘুষি মেরে দেয়, কারণ মাসুয়ামার জন্যই উসাগি এই বর্ডারল্যান্ডের দুনিয়ায় চলে এসেছে। তখন উসাগি আরিসুকে থামিয়ে বলে যে মাসুয়ামার জন্য আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। মাসুয়ামা কয়েকবার আমার জানও বাঁচিয়েছে, ওর জন্য আমি তোমার সাথে আবার দেখা করতে পারলাম। এই সব শোনার পর আরিসু কিছুটা শান্ত হয়ে যায়।
তখনই অ্যানাউন্সমেন্ট আসে যে তাদের ফাইনাল গেম শুরু হয়ে গিয়েছে। এইবারের গেমে তাদের মধ্যে টোটাল অংশ নিয়েছে 10 জন প্লেয়ার। তখন নবু বলে ওঠে যে আমাদের মধ্যে তো মাত্র 9 জনই আছে, তাহলে 10 নাম্বার প্লেয়ার কে? তখন আরিসু বুঝতে পারে যে আসলে তাদের বাচ্চার কথা এখানে বলা হচ্ছে। উসাগি এখন পর্যন্ত জানে না যে তার পেটে বাচ্চা আছে, তাই উসাগি কিছুটা কনফিউজ। তখন আরিসু উসাগিকে জানায় যে তোমার পেটে আমাদের বাচ্চা আছে, তাকেও এই গেমে খেলানো হচ্ছে। তাদের সামনে একটা রিস্ট ব্যান্ড এবং কলার দেওয়া আছে, যেটাকে তারা এই গেম খেলার আগে পরে নিতে হবে। এই গেমের নাম হচ্ছে ভবিষ্যতের দরজা। গেমটার নিয়ম হচ্ছে এখানে টোটাল 25টা রুম আছে। সব প্লেয়াররা একেবারে মাঝখানের রুমে রয়েছে। প্রতি রুমে গিয়ে প্লেয়াররা ডাইস পাবে, সেই ডাইসকে নিক্ষেপ করে দরজা ওপেন করতে পারবে। বিভিন্ন রুমে গিয়ে যদি তারা এক্সিট খুঁজে নিতে পারে তাহলে এই গেম তাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। কোনো প্লেয়ার যদি অন্য রুমে না যেতে পারে ডাইসের ভেতরে সংখ্যা কম থাকার কারণে, তাহলে তাকে সেই রুমেই বন্ধ করে দেওয়া হবে। যদি সেই প্লেয়ারকে বাঁচাতে হয় তাহলে তাদের পাশের 2টা রুমে বাকি 2টা প্লেয়ারকে যেতে হবে। প্রত্যেকটা প্লেয়ারের কাছে 15টা নাম্বার আছে, যেটা হচ্ছে তার লাইফ লাইন। তারা যেই দরজা দিয়ে সামনে এগোবে সেই দরজাতে একটা ভবিষ্যৎবাণী দেখানো হবে এবং অ্যানাউন্সমেন্টে বলা হয় সেই ভবিষ্যৎবাণী তাদের জীবনে ঘটবে। এই সব কিছুর পর আরিসু বুঝতে পারে তাদের এই গেমটা জিততে হলে সবার একসাথে খেলতে হবে। তখন আরিসু উসাগির টিমের সেই ভাই বোনকে জিজ্ঞেস করে তাদের নাম কি। সেই ভাইটার নাম হচ্ছে ইটসুকে এবং বোনটার নাম হচ্ছে ইউনা। তো প্রথম রাউন্ডে দান মারে হচ্ছে তেতসু এবং প্রত্যেকটা দরজা একটা নির্দিষ্ট নাম্বার পায় তারা। তো আরিসু প্ল্যান করে যেই দরজাগুলোতে নাম্বার বেশি সেই দরজা দিয়ে সবাইকে একসাথে এগোতে হবে। ইটসুকে, ইনা এবং রেকে পাঠানো হয় D3 রুমে এবং বাকিরা যাবে হচ্ছে C2 রুমে। এবং আরিসুর প্ল্যান থাকে সবাই যাতে D2 রুমে একসাথে হতে পারে। তো আরিসুর প্ল্যান অনুযায়ী সবাই কাজ করতেই যাবে। তখন মাতসুয়ামা জিজ্ঞেস করে তোমরা আরিসুকে অনেক বেশি বিশ্বাস করো তাই না? তখন রে বলে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি অন্য কোনো রাস্তা নিতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। এবং সেই প্ল্যান অনুযায়ী সবাই সেই রুমগুলোতে এন্ট্রি নেয় এবং তখন আমরা দেখতে পারি C2 রুমে যে কোনো একজনের 1 নাম্বার মাইনাস হবে। তখন তারা বুঝতে পারে প্রত্যেকটা রুমে নির্দিষ্ট সংখ্যার নাম্বার মাইনাস করা হবে প্রত্যেকটা প্লেয়ারের থেকে। দ্বিতীয় রাউন্ডেও তেতসু ডায়াল নিক্ষেপ করে এবং প্রত্যেকটা দরজায় তাদের ভবিষ্যৎ দেখতে পারে। সাচিকো নীল দরজায় তার ভবিষ্যৎ দেখে সেই দরজা দিয়ে যেতে চায়, কারণ সেই দরজাগুলোতে তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর দেখাচ্ছিল। আরিসু রে এবং বাকিদের সাথে দেখা করার জন্য লাল দরজা দিয়ে যেতে চায়। এরপর আমরা দেখতে পারি রে যেই রুমে আছে সেই রুমেও ডায়াল নিক্ষেপ করা হয়। রে আরিসুর প্ল্যান অনুযায়ী D2 রুমে চলে যায়, কিন্তু সেই রুমে ডায়াল নিক্ষেপ করার পর তাদের নাম্বার খুব কম আসে। তখন রে উসাগি এবং আরিসুর জন্য এই রুমেই থেকে যেতে চায়। আরিসুর প্ল্যান হচ্ছে বাকিদেরকে D1-এ পাঠানো এবং সে ভাই বোনদের D3-তে পাঠানো, শুধুমাত্র তাহলেই রেকে বাঁচানো সম্ভব হবে। এরপর সাচিকো সহ বাকিরা যখন সেই রুমে যেতেই যাবে তখন মাতসুয়ামা তাদের বলে এই গেমে আমাদেরকে এক্সিট ডোর খুঁজতে হবে। তো এটা যত আলাদা হয়ে খুঁজবো তত তাড়াতাড়ি আমরা খুঁজে পাবো এবং এর সাথে আমাদের ভবিষ্যতের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। এই কথাটা শোনার পর বাকিরাও কিছুটা ম্যানুপুলেট হয়ে যায় এবং নিজেদের ভবিষ্যৎ অনুযায়ী দরজা খুঁজতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ইৎসুকে এবং ইউনা তাদের ভবিষ্যৎ দেখছে এবং সেই ভবিষ্যৎ দেখার সাথে সাথে আমরা তাদের ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে তাদের কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। শুধুমাত্র ইৎসুকে এবং ইউনাই বাঁচতে পারে সেই কার অ্যাক্সিডেন্ট থেকে। সেই ভবিষ্যতের দরজায় সে দেখতে পারে তার বোনের বিয়ে হচ্ছে। এটা দেখে সে আর নিজের লোভ সামলাতে পারে না এবং আরিসু তাকে যে দরজা দিয়ে যেতে বলেছিল সেই দরজা থেকে আরো দূরে সরে যায়। তারা দূরে সরে যাওয়ার কারণে রেড রুম রেড হয়ে যায়। এর সাথে তার একটা নাম্বার মাইনাস হয়ে যায় এবং তার রুমে বিকট আওয়াজ শুরু হয়ে যায়। নবু এবং তেতসু তাদের ভবিষ্যৎ দেখার পর তারাও আলাদা হয়ে যায়। ইটসুকের থেকে আরিসু জানতে চায় যে সে কোথায় আছে, কি করছে, কিন্তু তার কোনো উত্তর সে দেয় না, কারণ সে আরিসুর প্ল্যান থেকে দূরে সরে গিয়েছে। ইটসুকে তার বোনকে বলে তাদের সামনে যে দরজা আছে সেই দরজা হতে পারে তাদের এক্সিট ডোর, তাই আমাদের নিজের বুদ্ধিতে চলা উচিত। আরিসু সময় হলে তার নিজের বউ এবং বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবে। তখন আরিসু বুঝতে পারে তার প্ল্যান একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তাকে অন্য কোনো সমাধান বাহির করতে হবে রেকে বাঁচানোর জন্য। অন্যদিকে নবু এবং তেতসু যেখানে আলাদা হয়ে গিয়েছিল সেখানে নবু তার রুমে -6 পেয়েছে, আর সেই ভাই বোন যে রুমে চলে গিয়েছিল সেই রুমে -4 ছিল। তো সবারই নাম্বার ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন সেই বিকট আওয়াজের মধ্যে রে বুঝতে পারে যখন মানুষদের আসল সময় আসে তখন মানুষরা মানুষদের সাহায্য না করে নিজের ভবিষ্যতের দিকে প্রাধান্য দেয়। তেতসু তার ভবিষ্যতের দরজায় দেখতে পারে তার মাদক নেওয়ার কারণে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই ভবিষ্যৎগুলো দেখে সে আরো বেশি প্যানিক করা শুরু করে দেয়। নবুও ভবিষ্যতের দরজায় দেখতে পারে তার মায়ের মৃত্যুর সময় সে কোনো সাহায্যই করতে পারে নাই। এটা দেখে সেও ডিপ্রেশনে চলে যেতে থাকে। এই সব কিছুর মাঝে আরিসু রের পাশের দরজায় গিয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং আমরা দেখতে পারি সেই সব কিছুর মাঝে তেতসু A3 রুমে চলে যায় এবং সেই রুমে যাওয়ার কারণে তেতসুর -8 হয় এবং তার লাইফ লাইন একেবারে শূন্য হয়ে যায়। তো সর্বশেষ ভবিষ্যতের দেয়ালে তাকে কিছু দৃশ্য দেখিয়ে তার গলায় থাকা কলার ব্লাস্ট করে দেয়
এবং সেখানে তেৎসুর মৃত্যু হয়ে যায়। এই সব কিছুর পরে নবু তার পাস্টের একটা কথা মনে পড়ে, যেখানে তার মা তাকে বলেছিল জীবনে যাই হোক না কেন একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করো। এই কথাটা মনে করার পর সে আবারও নিজেকে খুঁজে পায় এবং সে দাঁড়িয়ে গেম খেলার জন্য প্রস্তুত হয়ে যায় এবং এর সাথে সে আবারও আরিসুর প্ল্যান অনুযায়ী চলতে শুরু করে। আরিসু নবুকে জিজ্ঞেস করে, তুমি যে A1 রুমে গিয়েছিলে সেখানে কি দরজা আছে? নবু উত্তরে বলে যে না, সেখানে কোনো এক্সিট ডোর নেই। সাচিকো নবুকে সেখানেই থাকতে বলে, কারণ পরবর্তী রাউন্ডে সে তার কাছে চলে যাবে। আমরা দেখতে পারি ইটসুকে এবং ইউনার রুমে ডাইস যখন নিক্ষেপ করা হয় তখন দুইটা ডাইসে এক এক করে নাম্বার আসে, অর্থাৎ তাদের আলাদা হয়ে যেতেই হবে। যেহেতু ইউনার ভাইয়ের কাছে খুব কম নাম্বার আছে তাই ইউনা আলাদা হতে চায় না, কিন্তু তাদের কিছু করার থাকে না। তখন মাতসুয়ামা উসাগিকে কখন মারবে সেটা চিন্তা করা শুরু করে। সে ভবিষ্যতের দরজায় দেখতে পারে সে প্রথমে উসাগিকে গুলি মারে, তাকে মারার পর সে নিজেকেও গুলি মেরে মৃত্যুর দুনিয়ায় চলে যায়। এরপর আমরা দেখতে পারি ইটসুকি যে রুমে চলে যায় সেই রুমে ইউনার আসার কথা ছিল, বাট ইউনার ডায়ালে নাম্বার না আসার কারণে সে সেই রুমে এন্ট্রি নিতে পারে না। তো ইটসুকি যেই রুমে চলে গিয়েছিল সেই রুমে -2 হয় তার, এবং সেখান থেকে তার লাইফ লাইন শূন্য হয়ে যায়। তাকে সর্বশেষ তার বোনের বিয়ের ভিজুয়াল দেখানো হয়। ইটসুকে তার বোনের থেকে ক্ষমা চায় তার বোনকে দেওয়া ওয়াদা কমপ্লিট না করার কারণে। সে তার বোনকে সবসময় খুশি থাকতে বলে। এর সাথে আমরা দেখতে পারি তার গলায় থাকা কলারটা ব্লাস্ট হয়ে যায়। ইউনা এইসব কিছু শুনে কান্না শুরু করে দেয়। অন্যদিকে নবু বারবার তেৎসুকে খোঁজার চেষ্টা করছে এবং নিজেকে দোষ দিচ্ছে যে তার আলাদা হওয়া উচিত হয়নি। তো আরিসু এবং রে বুঝতে পারে যেহেতু E5 এ ইটসুকে এবং ইউনা গিয়েছিল এবং সেটা এক্সিট ডোর ছিল না, সেহেতু শুধুমাত্র একটা দরজাই আছে যেটা এক্সিট ডোর হতে পারে, সেটা হচ্ছে A5। এরপর আমরা দেখতে পারি উসাগি যে রুমে আছে সেই রুমেও ডায়াল নিক্ষেপ করা হয়, কিন্তু সেখানে এমন নাম্বার এসেছে যে তাদেরকে আলাদা হতেই হবে। তো তারা কথা বলে বুঝতে পারে তেৎসু রয়েছে হচ্ছে A3 রুমে। এই সব কিছুর মাঝে আরিসু একটা ভবিষ্যৎবাণী দেখতে পারে যেখানে উসাগিকে মেরে ফেলা হয়েছে এবং তার লাশ আরিসুর একেবারে সামনে, এবং সবশেষে তাকেও গুলি করে মেরে ফেলা হয়। তো এই ভবিষ্যৎ দেখে আরিসু একেবারে অবাক হয়ে যায়। এর সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। এইসব কিছু দেখে আরিসু কোনো কিছু বুঝে উঠতে পারে না। আরিসু সবাইকে বলে আমি আর কেউকে মরতে দেব না, আমরা সবাই যদি মিলে এই গেমটাকে খেলি তাহলে অবশ্যই আমরা কমপ্লিট করতে পারবো। এরপরে আরিসু উসাগিকে বলে তোমার কাছে এই গেমে সব থেকে বেশি নাম্বার আছে। তাই আরিসু উসাগিকে A3 নাম্বার রুমে যেতে বলে, কারণ সে জানে যে সেই রুমে গেলে সব থেকে বেশি নাম্বার কাটা হবে এবং উসাগির কাছে সেই নাম্বার কাটার জন্য পর্যাপ্ত পয়েন্ট আছে। এই সব কিছুর মধ্যে সাচিকোর সেই রুমেই থেকে যেতে হবে এবং সবাই সেই রুমে চলে যায় যে রুমে আরিসু যেতে বলেছে। উসাগি A3 রুমে যাওয়ার পরপরই দেখতে পারে তেৎসুর লাশ এবং সবাইকে জানিয়ে দেয় A3 রুমে -8 কাটা যায়। উসাগি তার বাচ্চার ব্যান্ড থেকে সেই -8 করে দেয়। বাকি সবাই তেৎসুর মৃত্যুর কথা শুনে অনেকটা হতাশ হয়ে যায়। উসাগি বলে আমাদের কারো কাছে এমন নাম্বার নাই যে এই রুমে আবার আসতে পারবে। তো সাচিকোকে B3 রুম থেকে বাহির করার জন্য তাদেরকে একটা লাইন তৈরি করতে হবে, কিন্তু সেই লাইনটা তৈরি করতে গেলে আবার নবুর নাম্বার একেবারে চলে যাবে। তার জন্যই রে সেই রুমে যেতে চায়, কিন্তু আরিসু রেকে ভালো করে বুঝিয়ে বলে যে তুমি যদি সেই রুমে যাও তাহলে তুমি আবার সেই গেমটাকে কমপ্লিট করতে পারবে না। এই সব কিছু দেখে আরিসু কোনো কিছুই বুঝতে পারছিল না যে সে কিভাবে তাদেরকে বাঁচাবে। তখন আরিসুর সিজন 2 এর একটা গেমের কথা মনে পড়ে যায়, যার কারণে তারা সেই গেমটা জিততে পেরেছিল। আরিসু বলে যে তাদের বাচ্চার রিস্টব্যান্ড যদি A2 রুমে রাখা হয় তাহলে একটা লাইন তৈরি হবে এবং সাচিকোকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে উসাগি সেই রুমে চলে যেতে পারবে না, তাহলে নাম্বার বেশি মাইনাস হলে একটা রিস্ক চলে আসবে। তখন আরিসুর মনে পড়ে হাতের ব্যান্ড যদি সেই রুমেই থাকে যে রুমে আগের প্লেয়ারটা ছিল তাহলে কোনো প্রকার নাম্বার কাটা হয় না। আরিসু উসাগিকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের বাচ্চার ব্যান্ড সেই রুম থেকে উঠাতে পারবে যে রুমে তুমি ছিলে? উসাগি উত্তরে বলে যে হ্যাঁ আমি পারবো। তখন মাতসুয়ামা বলে যে সেই রুমে যদি উসাগি থাকে তাহলে কিন্তু উসাগির আরো 8 নাম্বার মাইনাস হবে, তার মানে এই প্ল্যানে উসাগিকে বাঁচানো কিন্তু সম্ভব হবে না। তাহলে তখন আরিসু ইউনাকে দেখতে পায়। ইউনার কাছে আছে 11 নাম্বারের লাইফ লাইন, তার মানে সে পারবে সেই রুমে গিয়ে নিজের 8 নাম্বার মাইনাস করতে। তাই আরিসু ইউনাকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাহায্য করবে? শুধু তুমিই বাঁচাতে পারবে সবাইকে। ইউনা আরিসুর কথায় রাজি হয়ে যায়। তখন উসাগি তার বাচ্চার রিস্টব্যান্ড দরজার একেবারে কাছে রেখে দেয়, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরই সেই রিস্টব্যান্ডটা কিছুটা সামনে চলে যায়। তবে সেই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর যেহেতু সেই লাইনটা তৈরি হয়েছে সেহেতু সাচিকোর রুম খুলে যায়। সেই A2 নাম্বার রুমটা হচ্ছে -5 এর রুম ছিল। তো বাচ্চার ব্যান্ড থেকে -5 হওয়ার পর আর মাত্র 2 নাম্বার বাঁচে। তাদের দরজা খোলা এবং বন্ধ হওয়ার মধ্যে মাত্র 10 সেকেন্ডের মতো সময় আছে সেই রিস্টব্যান্ডটাকে ওঠানোর জন্য। তো উসাগি প্রথমে ডায়াল নিক্ষেপ করে, তারপরে A2 এর দরজা খুলে ফেলে, কিন্তু সে দেখতে পারে সেই রিস্টব্যান্ডটা যেখানে রেখেছিল তার থেকে দূরে সরে গিয়েছে। সে নিজের রিস্টব্যান্ড ভেতরে রেখে সেই রিস্টব্যান্ডটাকে আনার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তারপর সে তার পা দিয়ে কিছুটা চেষ্টা করে, তাও সে লাগাল পাচ্ছিল না।
এরপর টাইমের একেবারে শেষ মুহূর্তে সে কোনো মতে সেই রিসব্যান্ডটাকে নিয়ে আসতে পারে, কিন্তু সেই রিসব্যান্ডটা নেওয়ার পরই সে আরিসুর রুমে দেখতে পারে সেই ভবিষ্যতের দেয়ালে আরিসুকে লেজার দিয়ে মেরে ফেলা হচ্ছে। এইটা দেখে একেবারে সে ফ্রিজ হয়ে যায়, সেই রুম থেকে বাহির হওয়ার কথা একেবারে ভুলে যায়। তখন আরিসু সেই রুমে গিয়ে দৌড়িয়ে তাকে সেই রুম থেকে বাহির করে। এর মধ্যে মাতসুয়ামা উসাগি এবং আরিসুকে নিজের হুইল চেয়ার দিয়ে সাহায্য করে। তো 14তম রাউন্ডে আরিসু সেই ডায়ালগুলোকে নিক্ষেপ করে এবং সেই ডায়ালের নাম্বার আসে হচ্ছে 6। তো তারা সবাই সেই A5 রুমে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে আগে থেকে রে এবং নোবু উপস্থিত আছে এবং সেই সময় তাদের সামনে এক্সিট ডোরও চলে আসে। সবার হাতের রিস্টব্যান্ড এবং কলার খুলে যায়। তারা মনে করে যে তাদের গেম একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তখনই অ্যানাউন্সমেন্ট আসে যে সবশেষে তাদেরকে আরেকবার ডায়াল নিক্ষেপ করতে হবে এবং সেই ডায়ালে যত নাম্বার উঠবে ততজনই সেখান থেকে বাহির হতে পারবে। যখন মাতসুয়ামা ডায়াল নিক্ষেপ করার জন্য সেই ডায়ালগুলোকে নিতে যাবে তখন আরিসু বলে, এবারের ডায়াল আমি নিক্ষেপ করব, আমিও দেখতে চাই আমার ভাগ্যে কি আছে। তখন সে ডায়াল নিক্ষেপ করার পর 7 নাম্বার উঠে, অর্থাৎ এই রুম থেকে 7 জন বাহির হতে পারবে, কিন্তু তাদের মধ্যে টোটাল প্লেয়ার আছে হচ্ছে 8 জন। তার মানে কোনো একজনকে এখানে থেকে যেতে হবে। আরিসু বুঝতে পারে এই স্যাক্রিফাইসটা তার নিজেরই করতে হবে। উসাগিকে আরিসু বলে, তোমাকে বাঁচতে হবে, এই ভবিষ্যৎ আমি আগেই দেখে ফেলেছি, তো তুমি চলে যাও এখান থেকে। উসাগি কোনোভাবে আরিসুকে সেখান থেকে ছেড়ে চলে যেতে রাজি না। তখন আরিসু মাতসুয়ামার কাছে উসাগির দায়িত্ব দিয়ে তাকে সেখান থেকে বাহির করে দেয়। তো সবাই বাহির হওয়ার পর বাহিরের দরজা বন্ধ হয়ে যায়। তখন আমরা দেখতে পারি সেই স্ক্রিনে আরিসুর সামনে বাহিরের দুনিয়া দেখানো হচ্ছে। তখনই মাতসুয়ামা উসাগিকে মারার জন্য তার গুলি বাহির করতে থাকে। এইটা দেখে আরিসু একেবারে অবাক হয়ে যায় যে এটা সে কি করছে। সেই স্ক্রিনে ঘুষি মেরে আরিসু আটকানোর চেষ্টা করছে মাতসুয়ামাকে, কিন্তু এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি মাতসুয়ামার চোখে কিছুটা পানি এসে যায় এবং তার গুলি উসাগির থেকে সরিয়ে নেয়। তখন স্ক্রিনে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসে, যেই ব্যক্তি বাকি প্লেয়ারদের জন্য এই রুমে থেকে নিজেকে স্যাক্রিফাইস করেছে তার জন্য একটা উপহার আছে। আসলে এই গেমে যারা রুমের ভিতরে আছে তারা গেমটা জিতে গিয়েছে, আর যারা বাইরে আছে তারা গেমটা হেরে গিয়েছে। এটা শুনে আরিসু একেবারে অবাক হয়ে যায়। তখনই স্ক্রিনে অ্যাপিয়ার হয় একটা জোকার কার্ড। তখনই আমরা দেখতে থাকি বাহিরের দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, সকল বিল্ডিং ভেঙে সুনামি এসে গিয়েছে এবং বাইরে যারা আছে তারা সবাই সুনামির স্রোতে ভেসে যাচ্ছিল। আরিসু সেই স্ক্রিন ভেঙে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হচ্ছিল না, কারণ স্ক্রিন অনেক মোটা ছিল। তখন স্ক্রিন একেবারে ব্ল্যাক আউট হয়ে যায় এবং আরিসুর সামনে অ্যাপিয়ার করে সেই জোকার ছেলেটা। সে বলে আরিসুকে, তুমি এই গেমটা অনেক ভালোভাবে কমপ্লিট করেছো, তাই তোমাকে এখানকার নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তখন আরিসু উত্তরে বলে, আমি মারা যাব, তবু আমি এখানকার নাগরিক হব না। তুমি কি এই সবকিছু আমাকে তোমার ইশারায় নাচানোর জন্য করেছো? তখন সেই জোকার ছেলেটা উত্তরে বলে, হ্যাঁ। সে আরো বলে, তুমি তো নিজে থেকে এই গেমটা খেলতে না, তাই আমি উসাগিকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি তার পিছে পিছে এখানে এসে যাও। আরিসু এই কথাটা শুনে অনেক রেগে যায় এবং সেখানে থাকা চেয়ার দিয়ে সেই স্ক্রিনে মারতে শুরু করে এবং সেই স্ক্রিনে মারতে মারতে সম্পূর্ণ স্ক্রিন একেবারে নষ্ট করে ফেলে। স্ক্রিনে দেখতে পারে যে একটা ফাটল আছে, সেই ফাটল থেকে সে কোনোভাবে দরজা খুলে ফেলে এবং যারা যারা বাহিরে ছিল তাদেরকে সবাইকে ঘরে ঢুকিয়ে নেয়। কিন্তু মাতসুয়ামা এবং উসাগি সেই স্রোতে ভেসে দূরে চলে গিয়েছিল, তাই আরিসু নিজেও সেই স্রোতে ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি রিয়েল দুনিয়ায় অ্যান আরিসুর সামনেই বসেছিল। আরিসু অজ্ঞান অবস্থায় ছিল এবং তাকে গার্ড দিচ্ছিল হচ্ছে অ্যান। তো জোকার সেই রিয়েল দুনিয়ায় চলে যায় এবং আরিসু যেহেতু তার কথা মানেনি, তাই রিয়েল দুনিয়ায় সে তাকে মেরে ফেলতে এসেছে। সে যখন আরিসুর নিঃশ্বাস বন্ধ করছিল তখন দেখতে পায় অ্যান তাকে দেখে ফেলেছে। এইটা দেখে জোকার ছেলেটা অনেকটা অবাক হয়ে যায়। অ্যান তার দিকে অ্যাটাক করতে যায় এবং সে তার নিজের জীবন বাঁচিয়ে পালায় সেখান থেকে। তখন আরিসুকে অ্যান সে অবস্থায় বলতে শুরু করে যে তোমাকে উসাগিকে বাঁচাতেই হবে। এই কথাটা সে ডুবতে ডুবতে বর্ডারল্যান্ডেও শুনতে পারে এবং তখনই তার জ্ঞান ফিরে আসে এবং সে সাঁতার কেটে সে সুনামি থেকে বাহির হয়ে যায়। সেই স্রোত থেকে বাহির হওয়ার পরপরই আরিসু দেখতে পায় ওপরে সেই জোকার ছেলেটা গুলি নিয়ে ওয়েট করছে। সবশেষ সেই জোকার ছেলেটা আরেকবার জানতে চায় যে তুমি কি ডিসিশন নেবে, আমাকে শেষবারের মতো বলো। তখন আরিসু উত্তরে বলে, তুমি 1000 বার জিজ্ঞেস করলে আমি সে একই অ্যান্সার দিব। তখন সেই জোকার ছেলেটা আরিসুকে গুলি মারতেই যাবে, তখন উপর থেকে একটা লেজার এসে তাকে মেরে ফেলে। এরপরের দৃশ্যে আমরা একটা অদ্ভুত মানুষকে দেখতে পারি। সে বলে যে এই কাজের জন্য এই ছেলেটা একেবারেই পারফেক্ট ছিল না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সে সম্পূর্ণ সুনামিকে আটকিয়ে ফেলে। তখন আরিসু সেই অদ্ভুত লোকটার দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি হচ্ছে আসল জোকার। তখন সেই অদ্ভুত লোকটা বলে যে কে আসল জোকার এটাই তো মূল প্রশ্ন, আমাদের সৃষ্টিকর্তা নাকি আমি? এবং এর সাথে সেই অদ্ভুত লোকটা আরিসুকে বলে, চলো আমরা একটা শেষ গেম খেলি। তখন তারা একটা চেয়ারে বসে এবং সেই অদ্ভুত লোকটা 2টা কার্ড আরিসুর সামনে রাখে। সে বলে যে তোমাকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে, তুমি যদি জোকারের কার্ডটা তুলো তাহলে তোমার ভাগ্য আমি নির্ধারণ করব।
আর যদি অন্য কোনো কার্ড তোলো তাহলে তোমার ভাগ্য তুমি লিখতে পারবে। তখন আরিসু কার্ড উল্টায় এবং সেই কার্ডটা আসে জোকার কার্ড। তখন আরিসু অন্য কার্ডটা উল্টায় এবং বলে আমি জানতাম 2টা কার্ডই জোকার কার্ড। তখন এই বিষয়টা দেখে সেই অদ্ভুত লোকটা, যাকে আমরা ক্রিয়েটরও বলতে পারি, সে বলে এটা একটা অদ্ভুত ব্যাপার, নর্মালি এমন হয় না। তখন আরিসু বলে যেটা কোনো অদ্ভুত ব্যাপার না, এটা হচ্ছে ধোঁকাবাজি। তখন সেই ক্রিয়েটরটা আরিসুকে ভালোভাবে বুঝিয়ে বলে একটা তাসের বক্সে টোটাল 52টা কার্ড থাকে, সব নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হয় 364, আর যদি সেখানে একটা জোকার অ্যাড করা হয় তাহলে হয় হচ্ছে 365, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল দুনিয়ার 1 বছর। এখন যদি সেখানে আরেকটা জোকার অ্যাড করা হয় তাহলে হয় হচ্ছে 366, যেটা হচ্ছে একটা লিপ ইয়ার। তো এই 2টা জোকারই অনেক ইম্পর্টেন্ট, কারণ এই 2টা জোকার সময়ের ভারসাম্য বজায় রাখে। এই কার্ডটাই জীবন এবং মৃত্যুর মাঝের ব্যবধানকে পূরণ করে। তখন আরিসু সেই ক্রিয়েটরকে বলে এই কাজটা কি তুমি করো? তখন সেই ক্রিয়েটরটা বলে এই জোকার কোনো মানুষ না, এটার কোনো রূপ নেই যে এই দুনিয়াকে চালায় বা এই গেমগুলোকে দেখে। দেখো সেই গর্তটা হচ্ছে মৃত্যু, এবং তার অপর দিকে সে স্রোতকে দেখায় এবং সে বলে যে এই স্রোতটা হচ্ছে জীবন, যেখানে অনেক বাধা বিপত্তি সমস্যা আছে। মৃত্যু তোমাকে অন্তিম পর্যায়ে পৌঁছিয়ে দিবে, তো তুমি কোনটা বাছাই করবে? তুমি যদি নিজেকে সেই সুনামির মধ্যে ফেলে দাও তাহলে তুমি মৃত্যুকে অর্জন করে নেবে, যেখানে কোনো দুঃখ বা কষ্ট নেই। তার উত্তরে আরিসু বলে যে সেখানে কোনো খুশিও নেই। এই উত্তরটা শুনে ক্রিয়েটর হাসতে শুরু করে। তখন আরিসু সেই ক্রিয়েটরকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? তখন সেই ক্রিয়েটরটা উত্তরে বলে আমি তো শুধু একটা দারোয়ান, আমার কাজ হচ্ছে এই জীবন আর মৃত্যুর মাঝখানের জায়গাটাকে রক্ষা করা। আমি শুধু এখানে পাহারা দেই যাতে আমার মৃত্যুর দুনিয়া দিয়ে ঢুকতে না হয়। তখন আরিসু বলে যে তুমি নিজেই মৃত্যু থেকে এত ভয় পাওয়ার মানুষদের মৃত্যু বাছাই করে নিতে বলো। তখন ক্রিয়েটরকে আরিসু আরেকটা কথা জিজ্ঞেস করে যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তখন ক্রিয়েটর উত্তরে বলে যে আমি তো এমন একজনকে খালি জিজ্ঞেস করছিলাম যে মৃত্যুর সাথে অনেকবার লড়াই করেছে, কারণ এই দুনিয়ায় সামনে আরো অনেক মানুষ আসতে যাচ্ছে, এবং আরিসুর থেকে তার সিদ্ধান্ত জানতে চায়। তখন আরিসু ক্রিয়েটরকে উত্তর দেয় আমি উসাগিকে আমার দুনিয়ায় আবারও নিয়ে যাব। তখনই সে উসাগিকে দেখতে পারে এবং তাকে দেখেই সে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তখন সে ক্রিয়েটরটা বলে ওঠে যে তোমার মতো মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। সেই স্রোতের মধ্যে আরিসু উসাগিকে বাঁচাতেই যাবে, তখন দেখতে পারে মাসুয়ামা তাকে টান দিয়ে নিয়ে মৃত্যুর দুনিয়ায় চলে যেতে যাচ্ছিল। সবশেষে মাসুয়ামা উসাগি এবং আরিসুর মধ্যে ভালোবাসা দেখে তাকে ছেড়ে সে নিজেই সেই মৃত্যুর দুনিয়ায় চলে যায়, এবং আরিসু এবং উসাগি কোনো মতে সেই সুনামি থেকে পারে উঠে আসে। উসাগি পারে ওঠার সময় তার বাবার সাথে একটা দৃশ্য অনুভব করতে পারে, যেখানে তার বাবা উসাগিকে বলে যে আমি আমার জীবন অনেক ভালোভাবে পার করেছি, তাই তুমিও তোমার জীবনকে অনেক সুন্দরভাবে পার করো। এই কথাটা বলে উসাগির থেকে তার বাবা সুন্দরভাবে বিদায় নিয়ে নেয়। তখনই আমরা দেখতে পারি অ্যানের সামনে রিয়েল দুনিয়ায় আরিসু চোখ খুলে ফেলেছে। তখন অ্যানকে আরিসু জিজ্ঞেস করে আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? তখন অ্যান বলে যে তুমি 2 মিনিটের মতো অজ্ঞান ছিলে, অর্থাৎ তুমি ঠিক সময় ফিরে এসেছো, যদি আরেকটু দেরি হতো তাহলে তুমি আর ফিরে আসতে পারতে না। তখন আরিসু অ্যানকে জিজ্ঞেস করে উসাগি কোথায়? উসাগিকে বেঁচে গিয়েছে? তখন উত্তরে অ্যান বলে যে তোমার থেকে ভালো এটা আর কে জানবে। তখন সে অ্যানকে ধন্যবাদ জানিয়ে উসাগিকে দেখার জন্য দৌড়িয়ে সেখান থেকে চলে যায়, এবং উসাগির কাছে গিয়ে দেখে উসাগি তার জ্ঞান ফিরে পেয়েছে। অন্যদিকে মাতসুয়ামাকে দেখতে পারে মাতসুয়ামা মারা গিয়েছে। তারপর আমরা স্ক্রিনে একটা টাইম জাম্প দেখতে পারি, আর উসাগি ও আরিসু মিলে তাদের বাচ্চার নাম ঠিক করার চেষ্টা করছে। তারা তাদের বাচ্চার নাম খোঁজা নিয়ে একটা বড় লিস্ট তৈরি করে ফেলেছে। এই সব কিছুর পরেও আরিসু ঠিক করতে পারছে না যে সে তাদের বাচ্চার নাম কি রাখবে। তখনই আরিসুর কাজের সময় এসে যায় এবং সে বলে যে আমরা রাত্রে নাম ঠিক করব। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই গেমে যারা যারা বেঁচে গিয়েছিল, যেমন নোবু, রে, সাচিকো, ইউনা, সবাই তাদের জীবন অনেক সুন্দর কাজ করছে। অর্থাৎ নোবু তার মায়ের সাথে একটা সুন্দর সময় পার করছে, ইউনা তার বয়ফ্রেন্ড নিয়ে তার ভাইয়ের কবরে যেতে যাচ্ছে, সাচিকোর ছেলে তার মায়ের উপর অনেক গর্বিত, আর রে যার স্বপ্ন ছিল অ্যানিমে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ করা, সে একটা মুভি করতে যাচ্ছে। অন্যদিকে আরিসু তার বর্ডারল্যান্ডের বন্ধুদের থেরাপি নিচ্ছে, যেখানে তারাও নিজেদের জীবনে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। আরিসু সবাইকে শুধু একটা প্রশ্নই করে যে তাদের আসল জীবনের খুশিটা তারা কোথা থেকে পায়। সবার উত্তরটা কিছুটা একই থাকে, যে জীবনের ছোট ছোট বিষয়ে তারা খুশি পেয়ে যায়। আরিসুকে যখন একই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় তখন আরিসু বলে যে এখন আমি আমার বাচ্চার নাম খুঁজছি। যখন আমি আমার ওয়াইফের সাথে আমার বাচ্চার নাম খুঁজি তখনই আমি সব থেকে বেশি আনন্দ ফিল করি। তখনই আমরা দেখতে পাই আরিসু যেখানে আছে সেখানে একটা ভূমিকম্প হয়, এবং নিউজে দেখানো হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনেক বেশি পরিমাণে হচ্ছে।
তারপর আমরা ইউএসএ তে একটা রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারি অ্যালিস নামে একটা মেয়ে রেস্টুরেন্টে কাজ করছে এবং তার নাম দেখানোর সাথেই সিজনটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই সিরিজটাকে এক প্রকার শেষ করা হয়েছে এবং এরপর আমরা যা যা গল্প দেখতে পারবো সেগুলো আমেরিকা বেসড হবে। তো আপনাদের এই অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 এর এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন এবং এর সাথে আমাদেরকে কমেন্টে জানাবেন যে এর পরবর্তীতে আপনারা কোন সিরিজ বা সিনেমার এক্সপ্লেনেশন চান। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।